স্পেশাল কোনো দু একটা বিষয় যেটা আমি প্রধানমন্ত্রী হলে প্রথমেই ওই জায়গাটায় হাত দিতাম। এই যে তাবিজ বিক্রি করেন, তো আমার জন্য আজকে স্পেশাল কোন তাবিজটা দিয়ে যাবে? কোনো কিছুই থাকবে নাকি এডি যখন বলা কঠিন, তখন ওই স্পেসিফিক স্কিলটা থাকবে নাকি এইটা বলা আরও কঠিন। অলমোস্ট প্রত্যেক সপ্তাহে এমন কিছু না কিছু হচ্ছে যেই কারণে হাজার হাজার অমুক জিনিস নাই হয়ে যাচ্ছে। তো ব্যক্তি ফারহান কি কখনো খুব বেশি ব্যর্থতার শিকার হয়েছে কিংবা মনে দাগ কেটেছে এমন কোনো ব্যর্থতা আছে? একটা জিনিস আমার পরিকল্পনায় আছে বাংলাদেশ স্পেসিফিক, যেটা আমার ধারণা বেশ ইন্টারেস্টিং হবে দেখার জন্য। আমার ধারণা আমি মানুষের সামনে আর হয়তো 2-3 বছরের বেশি থাকবো না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ডি স্টুডিও প্রেজেন্টস ভ্যালু টক্স পাওয়ার্ড বাই ডিজি8। এটা মূলত একটা চমৎকার প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। ভ্যালু টক্স মূলত কী ধরনের পডকাস্ট? আমরা সাধারণত ফ্যামিলিগতভাবে, সামাজিকভাবে কিংবা ধর্মীয়ভাবে আমরা নানা ধরনের ভ্যালু ক্যারি করি। আমরা ছোট হতে বড় হওয়া পর্যন্ত বিভিন্নভাবে চাকরিতে, ক্যারিয়ারের বিভিন্ন জায়গায় আমরা আসলে অনেকভাবে কন্ট্রিবিউট করি, আমাদের এথিক্যাল বিষয়গুলো মেনটেন করি, পজিটিভিটি মেনটেন করি। আমরা আমাদের নার্ভ ধরে রাখি, অনেক জায়গায় আমাদেরকে ছোট হতে হয়, অনেক জায়গায় আমাদেরকে বড় হতে হয়, অনেক জায়গায় নিজেকে প্রেজেন্ট করতে হয়। সব জায়গায় অ্যাকুমুলেটলি কীভাবে আমরা ভ্যালুগুলো ক্যারি করতে পারি, এবং যারা জীবনে এই ভ্যালু ক্যারি করার মাধ্যমে সফল হয়েছেন, যারা কন্ট্রিবিউট করছেন সোসাইটিতে, পজিটিভ চেঞ্জ আনছেন এবং অন্যের লাইফে ভ্যালু অ্যাড করছেন, সেই ধরনের গেস্টই আমাদের এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে এসে থাকবে ইনশাল্লাহ। এটা আমাদের প্রথম পডকাস্ট ডি স্টুডিও প্রোডাকশনের। খুবই স্পেশাল কিছু, পাশাপাশি আরও বেশি স্পেশাল এই কারণে যে ডিজিটাল মার্কেটিংয়ে আমার পদযাত্রা যেখান থেকে শুরু, সেই প্যাসিভ জার্নালের মেন্টর যিনি, কিংবা আমার মেন্টর যিনি, তিনি এই ভ্যালু টক্সের একেবারে প্রথম গেস্ট, ব্র্যান্ড নিউ গেস্ট। তো এটা নিঃসন্দেহে আমার জন্য অনেক চমৎকার বিষয়। পাশাপাশি আমি স্পেশালি গ্রেটফুল ওনার প্রতি, কারণ ওনাকে দিয়েই যাত্রাটা করতে যাচ্ছি। তো ইনশাআল্লাহ আজকে খুব চমৎকার কিছু হবে, আমরা অনেক না জানা কথা জানবো। তো আমি আর দেরি করব না, এই মুহূর্তে শুরু করছি আমাদের গেস্টের পরিচয়ের মাধ্যমে। সবাই তাকে চেনেন, তিনি নিঃসন্দেহে বাংলাদেশের পাশাপাশি বিশ্ব বিভিন্ন দেশে পরিচিত। স্পেশালি বাংলাদেশের ডিজিটাল জগতে যাদের পদচারণা, টেক ইন্ডাস্ট্রিতে যাদের পদচারণা, তারা প্রত্যেকেই তাকে চেনেন। ইয়াং আইকন, হি ইজ নান আদার দেন মিস্টার খালিদ ফারহান ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। বিশাল বড় ইন্ট্রো দিচ্ছেন, ভালো লাগছে। আর নিঃসন্দেহে আপনি ভালো আছেন, ভালো থাকারই কথা। জি আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, শুরুতেই আমরা আসলে আপনার না জানা কিছু কথা নিয়ে শুরু করব, যে এমন কোনো একটা বিষয় যেটা আপনি আজ পর্যন্ত কোথাও কোনোভাবেই আলোচনা করেননি কিংবা এটা কোনোভাবেই প্রকাশ করেননি, এই ধরনের একটা ঘটনা শুনতে চাচ্ছি প্রথমে। আমি মোটামুটি যা বলার সব বলে ফেলছি কোথাও না কোথাও, আমি শিওর। আর যেগুলো বলি নাই ওগুলো আপনাকেও বলবো না। ভাবতে হবে এরকম কি আছে যেটা কোথাও বলি নাই। কি বিষয়, কি বিষয়ে জানতে চান এটা বলেন। এমন কোনো বিষয় যেটা আসলে এখনো পর্যন্ত আপনি কাউকে বলতে চাননি, ব্যবসায়িক বিষয় হতে পারে, পারিবারিক বিষয় হতে পারে, সামাজিক বিষয় হতে পারে, এমন কোনো অভিজ্ঞতা যেটা আসলে আপনি কখনো কাউকে বলেননি? আমি জানি না আমি কাউকে বলছি নাকি বা পাবলিকলি বলছি নাকি। আমি এখন 3টা পর্যায়ে, সো একটা পর্যায় পর্যন্ত 2021-22 পর্যন্ত আমি ছিলাম হইলো অ্যাকুমুলেশন স্টেজে। সো আমি চেষ্টা করতেছিলাম কত বেশি জিনিসপত্র করে কত বেশি টাকা আয় করা যায়। এখন আমি আসি হলো যে কার্ভের শেষের দিকে। আমার এখন প্ল্যান হলো কিভাবে সব কিছু গুছায় শেষ করা যায়। তো এখন আমি যেসব কাজকর্ম করতেছি তার বেশিরভাগই হলো কিভাবে আমি পুরা জিনিসটাই, যে গত 12 বছর ধরে আমি কাজকর্ম করতেছি, 13 বছর ধরে কাজ, কীভাবে পুরো জিনিসটা আমি গুছায় শেষ করতে পারি, শেষ করা যায়। এটা হয়তো আমি কোথাও বলি নাই, কারণ বাট আমার কাজকর্ম দেখলে হয়তো কেউ কেউ বুঝবে যে হ্যাঁ না, উনি আস্তে আস্তে গুছায় শেষ করার চেষ্টা করতেছে। কারণ আমার ধারণা আমি মানুষের সামনে আর হয়তো 2-3 বছরের বেশি থাকবো না। মানে অলমোস্ট রিটায়ারমেন্ট হয়ে গেছে। অলমোস্ট। আচ্ছা ভাই, শৈশবের কিছু কথা শুনি, আপনার বেড়ে ওঠা, পাশাপাশি উদয়ন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা, তো সেখান থেকে নর্থ সাউথ, আপনার তো কর্পোরেট যে কোনো ইন্ডাস্ট্রির যে কোনো জায়গায় ভালো পজিশনে যাওয়ার কথা, কর্পোরেটে দাপিয়ে বেড়ানোর কথা। তো এই জাঁকজমকপূর্ণ ক্যারিয়ার আপনাকে ফোকাস না করে আপনি কেন ডিজিটাল মার্কেটিং কিংবা অনলাইনের জগতে আসলেন? এটা একটু অ্যাক্সিডেন্টাল ভাই। সো
প্রথম কথা হলো নাও হইতে পারতো। সো আমার সাথে তো অনেক বন্ধু বান্ধব বের হয়েছে, ধরেন উদাহরণ ঢাকা কলেজ নর্থ সাউথ পর্যন্ত যদি আমি ধরি, নর্থ সাউথে আমার সাথে বাইর হওয়ার পরে সবাই যে জাঁকজমকপূর্ণ কর্পোরেট ক্যারিয়ারে গেছে এরকম তো না, অনেকে গেছেন আবার অনেকে হয়তো যান নাই। সো নাও হইতে পারতো, পারবে এরকম বলা যাইতো না। আমারটা একটু অ্যাক্সিডেন্টাল। আমি যেহেতু তার আগেই ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজকর্ম করতাম অনেক দিন ধরে, নর্থ সাউথে ঢোকার সময়ও আমি অনেক ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজকর্ম করতেছি। সো আমার জন্য ন্যাচারাল প্রগ্রেশনই হয়ে গেছিল যে যেহেতু এটাই করতেছি, সো চাকরি না খুঁজে এটা করতে থাকাটাই মনে হয় লজিক্যাল। সো ভালো লাগা শুরু হয়েছিল। ভালো লাগা শুরু হয়েছিল, এমন না যে মানে আমি আসলে কর্পোরেট লাইনে যাওয়ার চেষ্টাই করি নাই, কারণ মনে হয়েছিল আমার যে আমি যা করতেছি তা ওই জিনিসের থেকে হয়তো ভালো হবে। আমি ওই জিনিস করি নাই, সো হইতে পারে ওই জিনিস আরও ভালো, বাট আমার মনে হয়েছিল এরকম, এখনও আমার তাই মনে হয়। তার মানে মন যা চেয়েছে প্যাশন অনুযায়ী সেটাই আসলে আপনাকে গ্র্যাব করতে হেল্প করেছে। বলতে পারে। আচ্ছা ভাইয়া, আমরা তো জন্মের পর থেকে আসলে প্রথম প্রাথমিক শিক্ষাটা পাই ফ্যামিলিতে, এরপরে আমরা মক্তবে যাই, স্কুল কলেজে যাই, ভার্সিটিতে যাই, বিভিন্ন কমিউনিটিতে মিশি। তো এই যে পারিবারিক এমন কোন শিক্ষা বা এমন কোন মূল্যবোধ যেটা আপনাকে গ্রো আপ করতে হেল্প করেছে এবং এখনও পর্যন্ত আপনি সেটা ক্যারি করছেন? অনেক কিছুই থাকবে, বাট প্রবাবলি সবচেয়ে বেশি থাকবে হার্ড ওয়ার্ক। এটা এটা মানে একটু ক্লিশে অ্যান্সার, সবাই বলবে আপনারা যে সে অনেক হার্ড ওয়ার্ক করে, বাট সবাই আসলে করেন। সবাই বলে তারা করে এবং তারা হয়তো তাদের ক্যাপাসিটিতে করে, বাট আসলে সবাই অত করে না। ধরেন আমি আপনার উদাহরণ দিই, আমাদের দিন শুরু হইলো মাত্র, এখনও কিন্তু বেশিরভাগ মানুষ ঘুমায়, তাই না? এখনও বেশিরভাগ মানুষ ঘুমায়। অলরেডি আমাদের একটা কাজ চলতেছে এখন, এরপরে আমি আরেকটা জায়গায় যাব, এরপরে আমাদের আয়ারল্যান্ডে সকাল হবে, তখন আমি এজেন্সির কাজকর্ম শুরু করব। তারপর আয়ারল্যান্ডে বিকাল হবে, তখন আমি আবার আরেক জায়গায় যাই আরেকটা কাজ করব, তারপর আমি আবার বাসায় আসবো, তারপর আবার এজেন্সির শেষ দিকের কাজকর্মগুলো করব। সো এই যে 5টায় উঠলাম আমি, এবং তারপর ধরেন রাত 2টা পর্যন্ত আমি জিনিসটা কন্টিনিউ করতে থাকবো। এটা আমি এই জন্য বলতেছি না যে আমি করি দেখেন, আমি জাস্ট বলতেছি যে সবাই ভাবে যে সে হার্ডওয়ার্ক করতেছে, বাট সে বুঝে না যে তার হার্ডওয়ার্কের লিমিটটা আসলে কত ছোট, আরও কত হার্ডওয়ার্ক যে করা সম্ভব। আই থিঙ্ক ওই জিনিস আমি অনেক আগে থেকে করতে পারি। এইটা প্রবাবলি একমাত্র কারণ আলাদা বুদ্ধি টুদ্ধি তো অত আছে এরকম না, একমাত্র যে জিনিস করতেছি এবং অন্যান্য অনেক মানুষ যে জিনিস করতেছে না, সেটা হলো আমি অনেক বেশি করতেছি। তার মানে আমরা যেটা ভাবি যে খালিদ ফারহান এলিয়েন, আমার কোনো বুদ্ধি যদি কিছু বেশি করি। আচ্ছা, বেশি করেন, তার মানে বেশি করেন এবং সেটা নিয়মানুবর্তিতে মেনটেন করার কারণেই জিনিসটা থেকে আউটপুটটা বেশি আসে। আচ্ছা ভাই, আপনার কাছে সাফল্যের সংজ্ঞাটা কি? আমরা তো সবাই ইঁদুর দৌড়াই, সফল হতে চাই, এদিকে দৌড় মারি ওইদিকে দৌড় মারি, এটা নিয়ে ওইটা নিয়ে ছিনিয়ে নিতে চাই। তো সফল হওয়ার জন্য তো অনেক কিছুই করি, এই সফলতার আসলে সংজ্ঞাটা কি আপনার দৃষ্টিকোণ থেকে? ভালো প্রশ্ন। আমার মনে হয় যে আপনি যা করতে চান তা যদি আপনি করতে পারেন এবং যদি কোনো সমস্যা না হয় সেই জিনিস করতে, ওইটা প্রবাবলি সাকসেস বা সফলতার খুব ভালো একটা মেজারমেন্ট হইতে পারে। ধরেন আমি আজকে সকালবেলা ঠিক করছি উঠে যে আমি শুয়ে থাকবো সারাদিন, কিছু করব না। এটাই আমি ঠিক করছি, আমি কিছু করব না। আমি যদি ওইটা করতে পারি কমফোর্টেবলি ফর আ লং পিরিয়ড, এবং কেউ যদি আমাকে এসব না বলে অন্য কিছু করতে, এবং আমি অন্য কিছু না করার কারণে যদি কোনো ঝামেলা না হয়, তাহলে আমি বলবো মোটামুটি সম্ভবত ঠিক আছে, ঠিক হয়েছে সব কিছু। এরকম কখনো হয় না যে কেউ শুয়েই থাকে সারাদিন, সে হয়তো তার কোনো না কোনো কিছু সে করতেছেই। অনেক মানুষ তার জীবন ওয়েস্ট করে ফেলে এমন বিভিন্ন জিনিসপত্র করে, যেই জিনিসগুলো সে করতে চায় না, কিন্তু তার করতে হয়, কারণ ওই জিনিস না করলে অনেক কিছু আর চলবে না। জীবিকার তাগিদে রেসপন্সিবিলিটি চলে আসছে, অনেক অনেক কারণে। টাকা অনেক ইনকাম হয় ওই জিনিসগুলো করেও, কিন্তু দেখা যায় যে আমার দৃষ্টিতে তারা ওই পারফেক্ট মানে ফ্রিডম যদি না থাকে তখন টাকা দিয়ে খুব একটা লাভ হয় না। এবং এই কারণে আমি ফ্রিডম বা যা করতে চাই তা করতে পারার অ্যাবিলিটিকে আমি সবচেয়ে বড় সফলতা মনে করি। এটা আমিও আসলে এই জিনিসটা মানে খুব বেশি এনজয় করি এবং বিশ্বাসও করি যে আমি যা করতে চাই, যেটা যদি পরিবেশ পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করে যদি আমি সেটা করতে পারি এবং সেটা থেকে ন্যূনতম চাহিদাও যদি আমার মেটে, আমি সেটাতে হ্যাপি থাকি, তাহলে সেটাই আমার কাছে মনে হয় যে সফল হওয়া। হ্যাঁ, 100%। আচ্ছা ভাই, শৈশবেও কি আপনি আসলে সফলতা বলতে এটাই বুঝতেন, নাকি এটা বয়সের সাথে সাথে চেঞ্জিংটা আসছে?
বয়সের সাথে সাথে একটু আসছে হয়তো। ছোটোবেলায় তো এত কিছু ভাবতাম না, অনেক দিন পর্যন্ত ভাবতাম যে চাকরি করবো, টাকা ইনকাম হবে, তারপরে ওটাই 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 সফল। যেহেতু চাকরি আসছে, চাকরি এবং টাকার কথা আসছে, আবারও টাকায় ফিরে যাই। জি। টাকায় ফিরে আসছি এই জন্য যে মানুষ ভাবে আসলে খালিদ ফারহান অনেক 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 কাড়ি কাড়ি টাকা ইনকাম করছে, টাকার বিছানায় ঘুমাচ্ছে। তো এই যে টাকার বিছানায় ঘুমানোর জন্য ডিজিটাল জার্নিটা শুরু হলো, এই শুরুর দিকটায় তো বাংলাদেশে আসলে অনেক কিছু সেরকম গোছানো ছিল না, পৃথিবীও হয়তো এতটা অ্যাডভান্সড ছিল না। তো এই জায়গাগুলোতে আপনি কিভাবে শুরু করেছেন এবং প্রাথমিক দিকে আপনি কোন কোন বাধাগুলো আসলে খুব বেশি ফেস করেছেন? সো সব কিছুরই সুবিধা অসুবিধা আছে, আপনারা ভেঙে বলার কিছু নেই, আপনার মোটামুটি সব জানেন। তারপরে আমি যারা শুনবে তাদেরকে একটু ভেঙে বলতেছি যে যে কোনো ধরেন আপনি ঠিক করলেন যে পৃথিবীতে ঘোড়ার গাড়ি চলে, আপনি ঠিক করলেন আপনি কম্বাস্টন ইঞ্জিনের গাড়ি, যে ইঞ্জিন চালিত গাড়ি ইঞ্জিন চালিত। বানাবেন। প্রথম যারা বানাইছে তাদের রাস্তা তো সব ঘোড়ার গাড়ির জন্য ডিজাইন করা। সো রাস্তায় ধরেন বাম দিক দিয়ে এইভাবে গাড়ি যাবে, ডান দিক থেকে ওই দিক থেকে এভাবে গাড়ি আসবে, এখানে আবার লাল লাইটে গাড়ি থামবে, তখন আবার এদিক থেকে গাড়ি চলবে। এই ডিজাইন তো ছিল না, একটা নির্দিষ্ট স্ট্রাকচার ছিল ছিল না, তখন তো ঘোড়ার গাড়ি চলতো। তো প্রথম যারা গাড়ি লঞ্চ করছে তাদের কষ্ট হয়েছে, কারণ ইনফ্রাস্ট্রাকচার নাই। এই জিনিস সব কিছুতে হয়, সব ইন্ডাস্ট্রিতে হয়। যে ইন্ডাস্ট্রি আপনি কালকে যদি চানাচুর বেচতে যান বাংলাদেশে, এবং যদি আগে কোনো চানাচুর না থাকে, প্যাকেট করার প্রতিষ্ঠান না থাকে, অনেক অনেক বিষয় যদি না থাকে, আপনার চানাচুর বেচতে অনেক কষ্ট হবে। সো ওই ব্যাপার তো আমাদের সাথে হইতো যখন আমরা 2010-11-তে ফ্রিল্যান্সিং করতাম। তখন তো ধরেন সব কিছু আনঅর্গানাইজড, কেউ কেউ জানে না কি হইতেছে। আমরা অনেকে চিন্তাই করি না এরকম কিছু। আমরা নিজেরা অনেক সময় দেখা যায় আমরা বুঝতেছিও না যে এখানে যেটা করতেছি এটা করে অনেক 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 আর্লি সময় এটা এটা মানে এখন তো সব একটু সহজ মনে হয়। এটা এমন একটা সময় যখন ধরেন ইন্টারনেট খুবই কঠিন একটা বিষয় ছিল বাংলাদেশে, ইন্টারনেট পাওয়া। এরকম একটা সময়ের কথা আমি বলতেছি যে ডায়াল আপ মডেম দিয়ে বা টিএনটি ফোনের সাথে কানেকশন দিয়ে তখন মানুষ ইন্টারনেট চালাইতো, এবং তাও খুবই স্লো। এবং ওই সময় খুঁজে বের করা যে কোথায় কোন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট কাজ দিচ্ছে, সেই কাজ করা পড়ি। আবার আমরা তখন স্কুল কলেজে, আমরা যে অত কিছু বুঝি এরকম না। তারপর আবার সেই কাজ করা, সেই কাজ জমা দেওয়া, এবং তারপরের স্ট্রাগল হইলো সেই টাকা ফের নিয়ে আসা, যেটা বাসে করে, ট্রাকে করে, জাহাজে করে টাকা নিয়ে আসা খুব কঠিন বিষয় ছিল। এখনও আজকের দিনে আইসাও আপনার মানুষ বলবে যে টাকা তো আনতে অনেক কষ্ট হয় আমার, কারণ আমি ইন্টারন্যাশনালি অমুক কাজ করছি, সে তো আমার ওয়াইজে টাকা দিছে, তারপরে এই হয়েছে হয়েছে, পেওনিয়ার এই হয়েছে, পেপাল নাই, হ্যান তেন। আজকেও শুনবেন আপনি 2025-26 সালে এসে। আমি বলতেছি 2011 সালের কথা, যখন ধরেন 99% এই কোম্পানি নাই পৃথিবীতে, মানে তখন আসেই নেই ওরা, ব্যবসা মানে ওয়াইজ ব্যবসা শুরু করে নেই তখনও। এবং ওই রকম সময়ে সব কিছুই এক্সট্রা কঠিন ছিল। সব কোথায় আজকে তো মানুষ ভাবে যে ক্লায়েন্ট পাওয়া কঠিন, তখন আমরা জানতামই না যে কই যাইতে হবে ক্লায়েন্ট পাইতে, কি কি ওয়েবসাইট আছে এগুলোর নামই জানতাম না আমরা। তার মানে মূল জায়গাটা আসলে কমিউনিকেশনেই ছিল, যে মানে কোথায় গেলে পাওয়া যাবে, কোনো স্পেশালি মার্কেট প্লেস তো ছিলই না। ছিল, কিন্তু ধরেন আনঅর্গানাইজড। তো তখন freelancer.com ছিল, তারপরে তখন সম্ভবত ওডেস্ক মনে হয় তখন ছিল, হ্যাঁ ওডেস্ক। হ্যাঁ ওডেস্ক ছিল, তারপরে ইল্যান্স ছিল, ইল্যান্স.com, তারপরে এরকম হাবিজাবি কিছু মার্কেট আমি প্লেস যদিও ওই সময় খুব বেশি জানতাম না এগুলোর নাম, তো পরবর্তীতে আস্তে আস্তে নাম জানলাম আর কি। হ্যাঁ, পরে এখন অনেক কিছু সব গুছায় আসছে। এবং এখন আপনি দেখেন কোভিডের পরে তো জিনিসটা একটু একটা ট্রেন্ড আপলিফ্ট। অনেক কোম্পানি আছে যারা, আমি যখন ধরেন 2012 সালে মার্কেট প্লেসে কাজ খুঁজতেছি, অনেক কোম্পানি আছে যারা পৃথিবীতে কখনো ভাবেই নেই ওই সময় যে তারা রিমোটলি একজনের দিয়ে কিছু করাবে। আজকের দিনে তো নর্মাল ঘটনা, আজকের দিনে সবাই রিমোটলি মানুষজনের দিয়ে কাজকর্ম করাচ্ছে। ইভেন এখন আপনি লিঙ্কডিনে যায় রিমোট জব অপরচুনিটির লিস্টে দেখতে পারবেন যে কারা কারা রিমোট। এইসব জিনিসের কি অকল্পনীয় ছিল ওই সময়, কখনো কেউ ভাবে নাই যে দুনিয়া ওইদিকে যাবে। এই ডিজিটাল মার্কেটিং কিংবা এই যে ক্লায়েন্টের সাথে কিংবা বিভিন্ন স্টুডেন্ট যারা আছে তাদের সাথে কাজ করতে গিয়ে আপনার নীতি নৈতিকতার বিভিন্ন প্রবলেমে তো পড়তে হয়েছে নিঃসন্দেহে। কীরকম? এই যে ধরেন কারোর সাথে কাজ করলেন, টাইম মতো টাকা পে করলো না, আচ্ছা, কারোর সাথে লেনদেন করলেন, বিশ্বাস করে একটা কাজ দিলেন, টাইম মতো ডেলিভারি দিল না, কমিউনিকেশন প্রবলেম ছিল। এই যে ডিজিটাল মার্কেটিংয়ে অনেক সময় যে নৈতিকতার জায়গাটা, এটা যখন আপনি ফেস করতেন, নেগেটিভ ইম্প্যাক্ট পড়তো, সেটা আপনি কীভাবে হ্যান্ডেল করতেন? আমার সাথে আলহামদুলিল্লাহ খুব বেশি এরকম হয় নাই যে কেউ একজন লাকি পারসন তাইলে।
বলতে পারেন, অথবা মানে একদমই হয়নি তা না, বাট খুব হাজার খানেক ভালো এক্সপিরিয়েন্সের মধ্যে হয়তো ধরেন 2-3টা খারাপ এক্সপিরিয়েন্স এরকম হবে, বলার মতো আলাদা কোনো কিছু হয় নাই। অনেকের হয়। সো যেটা হয়েছে যে আমার কখনোই আমি বলতেছি না যে লোকাল মার্কেট খারাপ, বাট আমার কখনোই লোকাল মার্কেটে কাজ করা হয় নাই। সো এই কারণে আমি সাধারণত সবসময়ই যাদের সাথে কাজ করেছি, যেসব মানুষজনদের, যেসব কোম্পানিকে সার্ভিসেস দিয়েছি, তারা আরেকটু ম্যাচিউরড মার্কেটে থাকার কারণে আমার সার্ভিসের ভ্যালু তাদের বুঝাইতে একটু সুবিধা হয়েছে এবং আমার সার্ভিসের টাকা পাইতেও তাদের কাছ থেকে একটু সুবিধা হয়েছে। এটাকে তো আমি লাগ বলবো না, এটাকে বলবো যে আপনার কমিউনিকেশন পাওয়ারটা ভালো ছিল। স্কিলস অ্যাজ ওয়েল অ্যাজ কমিউনিকেশন পাওয়ার ভালো থাকার কারণে সেটা আপনার ঠিকমতো সঠিক জায়গার মতো পৌঁছাইছে। কমিউনিকেশন খুব ইম্পর্ট্যান্ট। কমিউনিকেশন কেউ যদি আজকের দিনে এসে তার মনের ভিতরে যা আছে সে বুঝাইতে না পারে কাউকে, তাহলে সে যা চায় তা তার অ্যাচিভ করতে পারার সম্ভাবনা অনেক কম। কারণ আমরা তো একটু আনস্ট্রাকচার্ড রিয়েলিটির দিকে যাইতেছি এখন, যেখানে বিভিন্ন ডাইনামিক সিচুয়েশন, কে যে কি বলবে এবং সেটার উত্তরে আপনি কি বলবেন, এই জিনিসকে ছকে ফেলায় ফরম্যাট করার অপরচুনিটি দিন দিন কমে যাচ্ছে। সো যার একদম আপনার যে গ্রিক ফিলোসফার বা তারও আগের দিক থেকে যখন থেকে আপনি চিন্তা করেন, যারা ভালো কমিউনিকেট করতে পারে তারা সবসময়ই ভালো করছে সব ফেজ অফ ওয়ার্ল্ডে। সো আপনার একটা স্কিলের ওপরে যদি আপনি গুরুত্ব দিতে চান, সেটা সবসময় কমিউনিকেশন হওয়া উচিত। কারণ যদি আপনি বোঝাইতে না পারেন, তাইলে আপনি পিছনে যাই পারেন, খুব বেশি কাজে আসবে না। দ্যাট মিনস যে কোনোভাবে হোক কানেক্ট করতে হবে, কমিউনিকেট করতে হবে। আচ্ছা, ব্যক্তি খালিদ ফারহান তো অনেক বেশি সফল, অনেক বেশি জাঁকজমকপূর্ণ লাইফ লিড করে অনেকে মনে করে। তো ব্যক্তি ফারহান কি কখনো খুব বেশি ব্যর্থতার শিকার হয়েছে কিংবা মনে দাগ কেটেছে, এমন কোনো ব্যর্থতা আছে যেটা প্রকাশ করা যায়? অলমোস্ট প্রত্যেক সপ্তাহে কোনো না কিছুতে আমি বিশালভাবে ব্যর্থ হই এবং ওগুলার বেশিরভাগ নিয়েই মানে আপনিও ব্যর্থ হন, এটা কি মানে বিশ্বাস করতে হবে? এটা ধরেন আপনি আমারে আপনি না, ধরেন যারা ভিডিও দেখতেছেন তারা আমাকে কিভাবে চিনে, মানে তারা আমার কাছে ইনফরমেশন কিভাবে পায়? যখন আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি বা যখন আমি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করি। এর বাইরে তো কারোর সাথে কেউ আমার ফোন দিয়ে তো জানবে না যে আমি আজকে কী করতেছি। তো আমি ইউটিউবে কোনো ভিডিও বা সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু কখন পোস্ট করি? যখন ভালো কিছু হয়। তো যে এরপরে যেটা হয়, আপনি যদি 3 মাস পরে যায় পিছনে তাকান যে গত 12 সপ্তাহে উনি কী পোস্ট করছে, আপনি দেখবেন ওনার সাথে 12 সপ্তাহে খালি ভালো জিনিসই হয়েছে। উনি যখন সুইজারল্যান্ডে গেছে তখন উনি পোস্ট করছে, ওনার যখন ওইখানে ইনকাম হয়েছে ওটা উনি দেখাইছে, উনি যখন গাড়ি কিনছে ওটা উনি দেখাইছে, উনি যখন সব ভালো জিনিসগুলো দেখাইছে। যখন আপনার খারাপ কিছু হয়, যখন আপনার কোনো ক্ষতি হয় বা যখন আপনার কোনো একটা কিছুতে লস হয় বা কোনো একটা কিছু আপনি ট্রাই করছিলেন হয় নাই, তখন তো আপনার মনে হয় না যে হ্যাঁ এই জিনিস চেষ্টা করছিলাম, এই জিনিসে 3 লাখ টাকা খরচ করছিলাম, তারপরে আর কিছু হইল না, যাই এটা সবাই বলি কিছু পারি নাই আমি, এর তো হয় না। সো অনেক অনেক এরকম কাহিনী আছে যেগুলা আমরা বিভিন্ন জিনিস করার চেষ্টা করছি, তারপরে আর হয় নাই এবং তারপরে আমরা কাউকে বলিও নাই। তার মানে আমরা রিয়েল লাইফ বলি অথবা রিল লাইফ বলি, রিল লাইফের বিহাইন্ড দ্য স্টোরি আরও কষ্টের স্টোরি আছে। হ্যাঁ, আমি আপনার এক্সাম্পল দিই। সো আমরা গত 2 বছর আগে একটা ইউটিউব চ্যানেল শুরু করছিলাম যেটার নাম ছিল ফ্রাইডে, এবং সেই ইউটিউব চ্যানেলের ভিতরে আমরা একজন ভয়েস ওভার দিতেন, আরেকজন স্ক্রিপ্ট লিখতেন এবং তারপরে ওটার উপরে একটা ভিডিও এডিটর এডিট করতো, কোনো চেহারা দেখা যাইতো না এবং বিভিন্ন ইন্টারেস্টিং টপিকের উপরে ভিডিও পাবলিশ হইতো। আমরা 30-40টা ভিডিও পাবলিশ করছিলাম ওখানে, 25,000-এর মতো সাবস্ক্রাইবারও হয়েছিল। কোনোভাবেই ইকোনমিক্স মিলায় 1.5 বছরের মতো সময় লাগছিল, 1 বছরের মতো সময় লাগছিল আই থিঙ্ক। কোনোভাবেই আমরা ওই জিনিসটারে কন্টিনিউ করতে পারিনি, কারণ মিলে নাই যে মানে এফোর্ট টু আউটপুট টু মনিটাইজেশন মিলতেছিল না কোনোভাবেই। তারপর আমরা ওই 25,000-এর চ্যানেল ধরে ডিলিট করে দিছি। ফুল চ্যানেল একেবারে ডিলিট? হ্যাঁ, পুরো চ্যানেল ডিলিট করে দিছি। সো এরকম জিনিস সপ্তাহে একবারও ঘটে আমার সাথে, যে বিভিন্ন জিনিস ফেল হইতেছে। এগুলো জাস্ট বলা হয় না, কারণ আমরা তো আসলে মানে সাকসেসগুলোই বেশি দেখি।
ভেতরে তো অনেক কষ্টের ভিতর অনেকেই যায়, অনেক ব্যাড এক্সপিরিয়েন্স পায়, সেটা আসলে সবসময় প্রকাশ হয় না, এই জন্যই এটা নিয়ে আসলে আলোচনাও তেমন হয় না। আচ্ছা ভাইয়া, আপনি সম্প্রতি বিনিয়োগ করছেন বিভিন্ন জায়গায়, এবং সেটাকে আমি অ্যাজ ইউজুয়াল বিনিয়োগ বলবো না, আপনার একটা নির্দিষ্ট দর্শন আছে এই বিনিয়োগের পেছনে। যারা উদ্যোগী হয় এবং উদ্যোগী হওয়ার পাশাপাশি যথেষ্ট মোটিভেশন, কমিটমেন্ট থাকে এবং সে সামান্য কিছুটা গ্রো করতে পারে, এরপরেই শুধুমাত্র আপনি বিনিয়োগ করেন, একেবারে শুরু থেকেই কিন্তু বিনিয়োগ করেন না যতটুকু জানি। তো এই আপনার বিনিয়োগের দর্শনটা আমি জানতে চাচ্ছি আসলে। কিছু ফিক্সড রুল আছে আমার, সেটা হলো গিয়ে প্রোডাক্ট বিজনেস হইতে হবে, সার্ভিস বিজনেস হওয়া যাবে না। সো আপনি যদি এসে আমাকে বলেন যে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস দেই, বা আমি ভিডিও এডিটিং করি, বা আমার কোম্পানি লোগো বানায় মানুষের, আমার কোম্পানি 1 কোটি টাকা রেভিনিউ জেনারেট করছে, আপনি আমার ইনভেস্টমেন্ট দেন। সার্ভিস বিজনেস আমি ইনভেস্ট করি না এখন পর্যন্ত, কারণ সার্ভিস বিজনেস স্কেল করা কঠিন। আমি যেহেতু সার্ভিস বিজনেস করতেছি অনেক দিন ধরে, আমি জানি। প্লাস সার্ভিস বিজনেসে অনেক কিম অ্যান্ড রিস্ক থাকে, যে অমুক মানুষটা চলে গেলে অনেক ঝামেলা হয়, তমুক মানুষের উপর অনেক কিছু। কিরগুলো হঠাৎ করে চলে গেলে তখন প্রভাব পড়ে। সো আমার ইনভেস্টমেন্টের ফার্স্ট রুলই হইলো যে প্রোডাক্ট হইতে হবে। সো হোক সেটা চানাচুর, হোক সেটা মুড়ি, হোক সেটা, সো প্রোডাক্ট হইতে হবে, টি শার্ট। এটা হলো 1 নাম্বার। সেকেন্ড, আমি আইডিয়া স্টেজে ইনভেস্ট করি না। এমন না যে আপনার অনেক টাকা ইনকাম থাকতে হবে, বাট এরকম হওয়া যাবে না যে আমি একটা জিনিস ভাবছি, এখন আপনি আমাকে প্রিসিডে টাকা টাকা দিলে শুরু দিলে করবো আমি তারপর বানায় দেখবো যে হয় নাকি। ওই স্টেজে আমি ইনভেস্ট করি না। অনেকে আছে করে প্রিসিড, মানে এক্সপেরিমেন্টের জায়গায় নাই। হ্যাঁ, আর্লি এক্সপেরিমেন্টের জায়গায় যে আপনি ভাবছেন এবং আপনি কিছু করেন না, এবং তারপর আমি আপনাকে ওই স্টেজে আমি এই মুহূর্তে নাই। আমি অলমোস্ট সব ইনভেস্টমেন্ট যেগুলো করতেছি এগুলাকে আমরা বলি, মানে স্টার্ট আপের ভাষায় যদি আপনি নিতেই চান, তাহলে আর্লি সিড এই টাইপ জিনিসপত্রে ইনভেস্ট আমি করতেছি। যাদের মানে সোজা বাংলায় হইলো, আমি ব্যবসা শুরু করছি, আমি কিছু বেচছি, 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5-10 লাখ এরকম আমার বিক্রি হয়েছে। এখন আমার একটু ইনভেস্টমেন্ট দরকার, কারণ আমি মোটামুটি বুঝছি যে এই জিনিস চলে, এখন আমি এটা বড় করে করবো। মানে আমি অলরেডি 10টা বিক্রি করছি, আমি হয়তো আরেকটু ইনভেস্টমেন্ট পেলে আমার অপারেশনটাকে একটু বড় করতে পারলে সেটাকে 20-এ নেওয়া যাবে, হ্যাঁ, 30-এ 20-এ নেওয়া নেওয়া যাবে। যাবে, 30-এ নেওয়া যাবে। বেস্ট সিনারিও হইল যদি আপনাকে কেউ এসে বলে যে ভাই আমার কিচ্ছু লাগবে না, শুধু টাকা দরকার, শুধু টাকা পাইলেই আমি আরও কাঁচামাল কিনতে পারবো এবং আরও মার্কেটিং করতে পারবো। এই 2টা জিনিস করলেই আমার আরও বিক্রি হয়। আমার কিছু লাগবে না, আপনার সাথে আমার দেখা হওয়া দরকার নেই, শুধু টাকা হইলেই হয়। ওটা হলো বেস্ট সিনারিও। যদি এরকম এসে কেউ বলে, আপনি তারা টাকা দিলেন, আপনি তারা ভুলে গেলেন, সে তার মতো ব্যবসা করলো। কিন্তু আমি তো জানি আপনি পাশাপাশি অনেককে মার্কেটিং বিভিন্ন দিয়ে থাকেন। বেস্ট কেস সিনারি তো সবসময় হয় না। সো এরকম কখনো হয় না যে কেউ এসে বলে যে শুধু টাকা হইলেই হবে, আর কিছু লাগবে না, এবং আপনি ভুলে যান টাকা দিয়ে আমি আপনাকে রিটার্ন এনে দিচ্ছি, এরকম হয় না। সবাই যারা আছেন, যেহেতু বেশিরভাগ আর্লি স্টেজ, সো সবারই কিছু না কিছু সাহায্য টাইপ জিনিসপত্র দরকার হয়। ধরেন কারো স্ট্র্যাটেজিতে সাহায্য লাগে, কারো প্যাকেজিংয়ে হেল্প লাগে, অনেক অনেক ধরনের সাহায্য লাগে আর্লি স্টেজ ফাউন্ডার্সদের। সো আমরা চেষ্টা করি ওগুলো করতে। আমি নিজেও অনেক কিছু শিখতেছি, কারণ আমি তো আপনার মতো, আমরা তো সারাদিন ধরেন ওই ল্যাপটপের স্ক্রিনের ভিতরে যা দেখা যায় ওইটুকুর মধ্যেই আমার জ্ঞান সীমাবদ্ধ। তো এখন যেহেতু আমি 16-17টা কোম্পানিতে ইনভেস্ট করছি এখন পর্যন্ত আমি, এবং কেউ ধরেন পারফিউম বানায়, কেউ টি শার্ট বানায়, কেউ স্টিকার বানায়, কেউ বোর্ড গেম বানায়, কেউ খাবার বেচে, তারপর এইরকম আর কি ভ্যারাইটি। সো আমার নিজেরও অভিজ্ঞতা হচ্ছে বিভিন্ন বিজনেস কীভাবে কাজ করে দেখার। মাল্টি সেক্টর আসলে কীভাবে মুভ করে, মজাই লাগতেছে আমার দেখতে। এটার শুধুমাত্র বিনিয়োগটা কি আপনি মানি মেকিংয়ের জন্য করেন, নাকি এখানে সোশ্যাল কন্ট্রিবিউশন কিছু আছে, যে এর মাধ্যমে কারো আসলে লাইফে ভ্যালু অ্যাড হলো, সে একটু দাঁড়ালো, উদ্যোগী হয়ে যদি তার লাইফেও কোনো পরিবর্তন আসে এবং সেই পরিবর্তনের সারথি হিসেবে আপনার সাথে থাকলেন, অ্যাজ ওয়েল এস টাকা তো ইনকাম হলোই। ওইটা তো বেস্ট যদি আপনি এটা করতে পারেন যে কোনো কিছুতেই, যে ইনকাম হইল এবং অনেক মানুষের হেল্প হইলো। ওটা আর কি পারফেক্ট সিনারিও যদি এই জিনিস করা সম্ভব হয়। আমি করতেছি মেইনলি 2টা কারণে। সো প্রথম যে কারণে আমি করা শুরু করছি পাবলিকলি, তার কারণ হলো শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ খুব একটা জমে নাই, এবং আমার মনে হয়েছিল যে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ যেহেতু জমে নাই, মজা লাগে না দেখে। প্লাস ওনারা ফার্স্টে একটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করছে, টিভিতে না দেখে, এরকম অনেক আবিজাবি কারণে আমার মনে হয়েছে যে এরকম একটা দরকার যেটা আরেকটু নর্মাল, আর একটু কম ফর্মাল, আর একটু মজা বেশি। এটা হলো
একটা কারণ যে কারণে আমি পাবলিকলি রেকর্ড করে করে ইনভেস্টমেন্টের ওই জিনিসগুলো করা শুরু করছি, তার আগ পর্যন্ত তো কখনো দেখাই নাই। সেকেন্ড কারণ হলো অনেক ফাউন্ডার্স আছে আমাদের কমিউনিটির ভিতরেই যাদের আসলে খুব বেশি টাকা লাগে না শুরু করার জন্য। আমাদের ফাউন্ডার্স ডেনের একটা এপিসোড পাবলিশ হইলে ওই এপিসোডের যিনি আসছেন ওইটায় যদি আমরা ইনভেস্ট নাও করে থাকি, ওই এপিসোড পাবলিশ হওয়ার সাথে সাথে উনি ইনভেস্টমেন্ট পাওয়া যায়। এমন কখনো হয় নাই যে, অনেক এরকম আছে যেগুলোয় আমরা ইনভেস্ট করি নাই কিন্তু এপিসোড পাবলিশ একটা হয়েছে, পজিটিভ ইম্প্যাক্ট তার লাইফে পড়ে যায়। এমন কেউ নাই যে এপিসোড পাবলিশ হয়েছে কিন্তু ইনভেস্টমেন্ট পায় নাই, এরকম নাই কেউ। বাহ, চমৎকার। এবং প্রথম দিনই ধরেন 2 লাখ টাকার বিক্রি, 4 লাখ টাকার বিক্রি, 5 লাখ টাকার বিক্রি এরকম হয়। যদি B2B কোম্পানি হয় তাহলে ওনার সাথে 100-200 জন যায় যোগাযোগ করে যে আমরাও কীভাবে সো ওভারঅল উনি ইনভেস্টমেন্ট নিছে নাকি নেয় না কিছু যায় আসে না, ওনার পাবলিশ হইলেই হেল্প হয়। এবং আমি চেষ্টা করতেছি আর কি ওই জিনিস যত স্কেলে করে ওটা খুব সুন্দর একটা উইন উইন সিচুয়েশন বানায়। আমার লাভ হইতেছে ইউটিউবে ভিডিও পাবলিশ হচ্ছে, আমার লাভ হচ্ছে আমি ইন্টারেস্টিং ডিলস পাচ্ছি যেগুলো ইনভেস্ট করার জন্য, এবং আমি বেশিরভাগ সময় ডিসকাউন্টে পাচ্ছি। কারণ আমার সাথে যারাই আসতেছেন টাকা পয়সা নিতে, তারা যেহেতু আমাকে আগে থেকে চিনেন, শুধু আমাকে চিনেন বলাটা ঠিক না, ওই শোটায় আরও অনেকে আসেন, সো তাদেরকেও চিনেন। এই কারণে দেখা যায় যে নর্মাল রাস্তায় একজন যদি বলতো যে 20%-এর জন্য এত টাকা দিবা নাকি, ও দিতে রাজি হইতো না। কিন্তু ওনারা যেহেতু আমাদের চিনেন, সো আমাদেরকে দেখা যায় একটা ডিসকাউন্ট, বেটার ডিল আমরা পাই। সো ওটা আরেকটা বড় লাভ। ইউটিউব শো হচ্ছে, এটা তো আমি বললামই। উনার লাভ, কারণ উনি একটা ভালো ডিল পায়, উনি একটা ভালো বিজনেস দাঁড় করাইতে পারবে, উনি আবার কিছু মানুষকে হায়ার করতে পারবে। এরপরে আমি আবার বলতে পারবো যে এখান থেকে কয়জন বাইর হয়েছে, এদের তোমার কোম্পানিতে না। সো একটা ইকোসিস্টেম আস্তে আস্তে দাঁড়াবে। এবং লং টার্ম প্ল্যান ওইটা, লং টার্ম প্ল্যান হলো আমরা একটা ওয়েবসাইট বানাবো যেইখানে আমাদের ইনভেস্টেড সব কোম্পানির সব কিছু আপনি এক জায়গা থেকে কিনতে পারবেন। সো আমরা একটা ই কমার্স দাঁড় করানোর চেষ্টা করব যেইখানে শুধুমাত্র অ্যাভেলেবল থাকবে আমাদের ইনভেস্টেড কোম্পানির প্রোডাক্টস। সো ওই সেম ওয়েবসাইট থেকেই আপনি নিজস্ব একটা ইকোসিস্টেমের মধ্যে, নিজস্ব একটা ইকোসিস্টেম, সবাই সবাইকে হেল্প করবে আমাদের ওই ইউনিভার্সটার ভিতরে, এবং সবাই সবার কাছ থেকে ডিসকাউন্টেড ডিলস, বেনিফিটস এই ধরনের জিনিসপত্র পাবেন, এবং সব কিছু এক জায়গা থেকে থাকবে। আমরা সেন্ট্রালি ওটারে পুশ করব, সেন্ট্রালি আমরা ওই বড় জিনিসটা, ওই কমার্সটার উপরে আমরা ধরেন মার্কেটিং ক্যাম্পেইনস চালাবো, এবং গোল থাকবে যে এই ওয়েবসাইটের ভিতরে তুমি আসছো, এখন তুমি এই ওয়েবসাইটের ভিতর থেকে যাই কিনো, তুমি পারফিউম কিনো বা তুমি বোর্ড গেম কিনো, পুরাটাই আর কি আমরা ইনভলভড। চমৎকার। এটা নিঃসন্দেহে সবার ক্ষেত্রে সমানভাবেই হয়তো সবাই হয়তো ইনকাম পাবে না, বাট প্রত্যেকের ব্যবসাতে এটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট তৈরি করবে। আচ্ছা ভাই, আবার বাংলাদেশে ফিরে আসি। আপনি তো বাংলাদেশে ছিলেন অনেক দিন, এখনও আছেন, জি। পাশাপাশি দেশের বাইরেও বিভিন্ন দেশে আপনার যাওয়া হয়েছে। এই যে বাংলাদেশ এবং বাইরের বিভিন্ন দেশের সংস্কৃতির বিভিন্ন পরিবর্তন, সামাজিক বিভিন্ন পরিবর্তন আছে, ভ্যারিয়েশন আছে। তো এই সব কিছু দেখার পর আপনার কি মনে হয় যে যেহেতু হোম কান্ট্রি বলি, জন্মস্থান বলি বাংলাদেশ, বাংলাদেশের কোন কোন সাংস্কৃতিক বিষয়গুলো আপনার খুব ভালো লাগে, এবং কোন কোন জায়গাটা আসলে আমরা নেগেটিভ বলবো না যে খারাপ, আমরা বলবো যে উন্নত করার বা ডেভেলপ করার সুযোগ আছে? আমার বাংলাদেশের সবই ভালো লাগে, কিন্তু সবই আবার খারাপও, এবং মোটামুটি সব কিছুতেই উন্নতি করার সুযোগ আছে, কিন্তু আবার সবই ভালো লাগে। আমি তো অনেক দেশে আসি, সো আমি অনেক সো আমি যেহেতু বিদেশ থাকি, সো আমি চেষ্টা করি কখনো দেশের কোনো কিছু নিয়ে খারাপ না বলতে। কারণ অনেকে দেখবেন বিদেশ থাকে, তারপর আয়সা বলে যে এই পানিটা খাইতে পারতেছি না, এই পানিটায় ধরেন এই পানিটা ভারী, বা এরকম হাবিজাবি অনেক প্রবলেম, বা এখানে তো ধুলা। অনেকে এরকম আছে যে খাবার নিয়ে আসে বিদেশ থেকে, যে 15 দিন থাকবে, ওই 15 দিন খালি উনার ওই খাবারই খাবেন, অন্য কিছু খাবে না। সো আমি ওই টাইপ জিনিসপত্র করি না, বলি তো নাই, বাট করিও না। এবং আমি চেষ্টা করি এত আসতে জানি বাংলাদেশ, বেশিরভাগ মানুষ টের পায় না, বেশিরভাগ মানুষ আমাকে পুরো বছরই জিজ্ঞেস করে যে আপনি এখন দেশে নাকি, কারণ কিছুদিন পরপরই আমি দেশে। সো আমার ওরকম আউট অফ টাচ ফিল হয় না যে অনেক দিন দেশের বাইরে, যদিও আমি থাকি আসলে দেশের বাইরে অনেক দিন, 9 বছর হয়ে যাচ্ছে আমি দেশের বাইরে থাকি, কিন্তু ওরকম ফিল হয় না কখনো। অলমোস্ট সব কিছু আপনি যাই উঠাবেন, আপনার প্রশ্নের উত্তর হইল সেইখানেই ইমপ্রুভ করার সুযোগ আছে। অনেক কিছু নাই, যা আছে তার সব কিছুতেই ইমপ্রুভ করার সুযোগ আছে। এরকম কোনো কিছুই নাই যেটা যে এখানে আর ইমপ্রুভ করা লাগবে না, এটা হয়ে গেছে মোটামুটি ভালো, এরকম কোনো কিছুই নেই। আপনার কি মনে হয় যে মানে স্পেশাল কোনো দু একটা বিষয় যেটা আমি প্রধানমন্ত্রী হলে প্রথমেই ওই জায়গাটায় হাত দিতাম?
আমাদের কাজকর্ম যেহেতু ব্যবসা বাণিজ্য নিয়ে, সো ওই দিকে হয়তো আমি কিছু জিনিসপত্র চেঞ্জ করার চেষ্টা করতাম, অথবা এডুকেশনাল অ্যাঙ্গেলে কিছু চেঞ্জ করার চেষ্টা করতাম। সো এই দুইটার বাইরের অন্যান্য জিনিসপত্র আমার আগ্রহ বা অভিজ্ঞতা নাই, এই কারণে বলতে পারবো না। বাট ধরেন কিছু ফান্ডামেন্টাল জিনিস, যেমন ধরেন আপনি যদি ট্যাক্স বাড়ান, তাহলে যেটা হয় সেটা হলো, মনে করেন আমার কোম্পানি আমি শুরু করছি গুলশানে, আমার অফিস। এখন গুলশানে বসে আমি তমুক জিনিস বেচে আমার 20 লাখ টাকা লাভ হয় মাসে বা বছরে। এখন সরকার এসে আমাকে বলল যে তোমার 25% কর্পোরেট ট্যাক্স, 22.5% যত হয় বাংলাদেশে, 22-25% কর্পোরেট ট্যাক্স। এখন দিলাম আমি কর্পোরেট ট্যাক্স। এই পরের বছর আরেকটা সরকার এসে বললো যে না, এখন আর 22.5% না, এখন এটা 30%। বাড়াইলো, কথার কথা। এখন ট্যাক্স যখন বাড়ে, গ্লোবালি আপনি দেখবেন একটা জনপ্রিয় কথা আছে যে বড় লোকরা কেন কম ট্যাক্স দেয়, বড় লোকদের আরও বেশি ট্যাক্স দেওয়া উচিত, বা অ্যামাজন কেন এত কম ট্যাক্স দিয়ে বাইচে যাইতেছে। এরকম অনেক মানুষ দেখবেন অ্যামাজনে শপিং করে না এই কারণ তারা জেফ বেজোসরে পছন্দ করে না, কারণ এই বড় লোকরা ট্যাক্স দেয় না, এই ধরনের হ্যানত্যান নিয়ে। সাধারণত যখন ট্যাক্স বাড়ে তখন যেটা হয় সেটা হলো মালিকের কোনো ক্ষতি হয় না। সো আপনি চিন্তা করেন, মনে করেন আপনার কোম্পানি 1 লাখ টাকা মাসে রেভিনিউ জেনারেট করে। আমি সরকার, আমি আপনারা এসে বললাম যে মোতাহার ভাই, আপনি কালকে থেকে এই 1 লাখের 30% আমার সরকারের, আপনি আমাকে দিয়ে দিবেন। ঠিক আছে, পরের বছরে বা 2 বছর পরে নতুন সরকার এসে বললো যে না, এখন 35%, 5% এক্সট্রা গেল। আপনি ওই 1 লাখ টাকার থেকে আগেও 30,000 টাকা নিজের জন্য রাখতেন, এখনও আপনি 30,000 টাকা নিজের জন্য রাখবেন। যেটা হবে সেটা হলো আপনার কোম্পানির এমপ্লয়ি যারা আছে ওখান থেকে একজন কমবে, বা ওভারঅল ওদের বেতন কমবে, বা যে জিনিসটা হবে সেটা হলো এমপ্লয়ীদের উপরে কোনো না কোনো নেগেটিভ এফেক্ট পড়বে, যে উনি আগে এই জিনিস, আপনি মনে করেন আগে 10 জন দিয়ে যে এই জিনিস হয়ে যেত, এখন আপনার ওই জিনিস আপনি 8 জন দিয়ে করানোর চেষ্টা করবেন, কারণ এখন আপনার হাতে এনাফ টাকা নেই ওই জিনিস কন্টিনিউ করার জন্য। সো এই টাইপ জিনিসপত্র, পলিসি লেভেলের জিনিসপত্র আমি একটু চেষ্টা করতাম যে চেঞ্জ করতে, যে যেন আরেকটু আমরা বিজনেস ফ্রেন্ডলি হইতে পারি। বিজনেস ফ্রেন্ডলি হওয়া আসলে খুব কঠিন, বুঝছেন। স্পেশালি পুরা দুনিয়ার সব দেশ চায় সেই দেশে মানুষ ব্যবসা করতে আসুক। এখন বাংলাদেশের আসলে এটা খুবই দুঃখজনক, আমাদের এমন কিছু আসলে নাই যেটা আপনি বলতে পারবেন যে এই কারণে আপনি বাংলাদেশে এসেই ব্যবসা করবেন। আপনি ইন্ডিয়াও যাবেন না, আমেরিকাও যাবেন না, দুবাইও যাবেন না, ইউরোপেও যাবেন না, বাংলাদেশে এসেই আপনার ব্যবসা করতে হবে, কারণ এই জিনিস আছে আমাদের, এটা আপনি অন্য কোথাও পাবেন না। এখন একমাত্র যে জিনিস যেটা হলো ধরেন চিপ লেবার, কিন্তু চিপ লেবার দিয়ে আবার সব ধরনের ব্যবসা করা যায় না। চিপ লেবার দিয়ে কিছু কিছু টাইপের চিপ হওয়ার কারণ হলো স্কিল কম, স্ট্রাকচার বেশি। তো স্কিল কম, স্ট্রাকচার বেশি টাইপের এমপ্লয়ি দিয়ে অনেক কিছু করা সম্ভব না, এক ধরনের কাজই করা সম্ভব শুধু। ওই জিনিসই বা আর কয়জন করবে, কয়জনই বা আসবে। সো আপনি চিন্তা করেন, আপনি যদি একটা বড় কোম্পানি হইতেন, মনে করেন আপনি এই যে যা করতেছেন তাই করতেছেন, তো আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালান, আপনি একটা পডকাস্ট করেন, আপনি আমেরিকায় বসে আছেন, আপনার $20,000 ইনকাম হয় মাসে। এখন আমি বাংলাদেশ, আমি আপনার কি বলবো যেই কারণে আপনি এসে বনশ্রীতে একটা অফিস দিবেন? কিছুই নাই এই জিনিস। আমি আপনার কোনোভাবে কিছু বলেই আমি আপনারা কনভিন্স করতে পারবো না যে আপনি এখানে চলে আসেন। দুবাই পারে, অনেক পডকাস্টার আপনি দেখবেন যে দুবাই চলে গেছে। আপনি যখন ডিজিটাল মার্কেটিং শুরু করতেছিলেন তখন ট্রেন্ড ছিল যে আমেরিকার থেকে মানুষ চিয়াংমাইয়ে চলে যাবে, থাইল্যান্ডে চলে যাবে, এবং ওইখানে তারা তাদের এসইও এজেন্সি সেট আপ করবে। এই যে আমরা দেখলাম ডিগিটি চলে গেল, তারপরে আরও হাবি যাবে, ওই সময় 10-15-20 জন চলে গেল ওই সময়, যারা আমেরিকান ছিল থাইল্যান্ডে চলে গেল, কারণ চিয়াংমাই শহরটাই পরিচিত হয়ে গেল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে। ওই শহরে সবাই কাজ করে, ওই শহরে সবাই এই ধরনের জিনিসপত্র করে। সুন্দর করে অ্যাট্রাক্ট করলো সবাইকে থাইল্যান্ড, সুন্দর করে লং টার্ম ভিসা দিল, তারা সবাই এখন থাইল্যান্ডে থাকে। এখন এই সেম জিনিস দুবাই করতেছে। আপনি দেখবেন ডাইনে বামে তাকাবেন, আপনি দেখবেন যে জনপ্রিয় পডকাস্টাররা, জনপ্রিয় ডিজিটাল মার্কেটিং এজেন্সির মালিকরা সবাই সবাই চলে যাচ্ছে। এবং আমার আশপাশে, যেহেতু আমি আয়ারল্যান্ডে কাজকর্ম করি, আমাদের
পাশের দেশ ইউকের অনেক এজেন্সির মালিকের সাথে আমার কথা হয় চলে গেছে, অথবা ভাবতেছে যাবে, অথবা তার কোনো বন্ধু গেছে, রেগুলার এই জিনিস হচ্ছে। সো ছোটো প্রশ্নের অনেক বড় উত্তর দিলাম। পলিসি লেভেল টাইপ জিনিসপত্র আসলে চেঞ্জ করা কঠিন অনেক, কারণ আমাদের অত কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নাই। তার মানে আমাদের আসলে সেই মান্দাতা আমলের ডিউ ডিলিজেন্সের নামে আমরা আসলে ঘোরানো পছন্দ করি, বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, পাশাপাশি এই দপ্তর সেই দপ্তর করে এই কাগজ সেই কাগজ, যেগুলো হয়তো দেখা যায় 10টা কাগজ একত্রে একটা সফটওয়্যারের ভিতরে এনে, একটা ওয়েবসাইটের ভিতরে এনে ওয়ান স্টপ সার্ভিস করা যেত, যেটা হয়তো দেশ থেকে অথবা দেশের বাইরে থেকে যে কেউ খুব সহজে সেটা মেনটেন করতে পারতো এবং সেখানে ব্যবসা করতে পারতো। সেই জিনিসটা আসলে হচ্ছে না, মূল কথাটা আসলে এটাই নাকি? মনে করেন আপনি যদি এখন ঠিক করেন যে আমি ইউকেতে একটা ব্যবসা খুলবো, আগামী 1 ঘন্টায় আপনি আপনার ল্যাপটপে বসে ইউকেতে বিজনেস খুলতে পারবেন। আপনি গুগলে সার্চ দিলেই আপনি অ্যাড পাবেন বিভিন্ন কোম্পানির যারা এইসব জিনিস করে দেয়, নাহলে আপনি নিজে নিজে করতে পারবেন। আপনি তো বাংলাদেশি, আপনি বাংলাদেশে বসে ইউকের বিজনেস খুলবেন 1 ঘন্টায়। এখন আপনি বাংলাদেশে একটা খুলেন, বাংলাদেশেরটা খুলতে আপনার দেখবেন কয়দিন লাগে। So, আপনি এখন মিলাবেন যে আমি বাংলাদেশেরটা খুলছি, এই কয়দিন লাগছে আমার এইভাবে, আমি বাংলাদেশি মানুষ, বাংলাদেশে বসে আমি ইউকেরটা খুলছি, আমার কতক্ষণ লাগছে, ওটা মিলাইলে আপনি বুঝতে পারবেন যে কি হইতেছে। আচ্ছা ভাই, এই যে তাহলে আপনাদের দেখা দেখি আপনাদের পেছনে যারা বর্তমান তরুণ আছে, ডিজিটাল মার্কেটিংয়ে অথবা উদ্যোক্তাগিরি করতে চায়, স্টার্ট আপ নিয়ে কাজ করতে চায়, সেই তরুণদের উদ্দেশ্যে তাহলে এই বাধাগুলো টপকানোর বিষয়ে আপনার কোনো সাজেশন আছে কি না? মানে আমি তো অনেক পেসিমিস্টিক কথাবার্তা বলতেছি, বাট সব কিছু আস্তে আস্তে বদলাইতেছে, অনেক স্লোলি, অনেক আস্তে আস্তে হইতেছে। ধরেন এক সময় সিটি কর্পোরেশনের ওয়েবসাইট ছিল না, এখন সিটি কর্পোরেশনের ওয়েবসাইট আছে, থাকে কিছু করা যায় না কিন্তু আছে, কিন্তু এক সময় হয়তো থাকবে যে করাও যাবে, কিছু করাও যাবে। তো আস্তে আস্তে আগাচ্ছে না এরকম না, বাট অনেক রেট অফ গ্রোথ অনেক স্লো। কিছু কিছু জিনিস থাকে যেগুলো আপনার এই ভ্যারিয়েবলগুলো আপনার কন্ট্রোলে না। সো যেই ভ্যারিয়েবল আপনার কন্ট্রোলে না, ওই ভ্যারিয়েবল নিয়ে চিন্তা করাই সময় নষ্ট। সো আপনি যদি উদ্যোক্তা হন, বা আপনি অনলাইনে কিছু করবেন বা অফলাইনে কিছু করবেন, ব্যবসা করবেন, ওই টাইপ ইনহেরেন্ট অ্যাবিলিটি অফ অ্যান যিনি ব্যবসা করবেন তার কোর স্কিলগুলোর একটা স্কিল হইল বিভিন্ন ঝামেলা সলভ করতে পারার অ্যাবিলিটি। আপনি শুরুই করতেছেন কিছু এক্সট্রা ঝামেলা নিয়ে, এটা খারাপ ব্যাপার, বাট হোপফুলি আপনি যদি এই ঝামেলা সব ডিল করতে পারেন, আপনি দেখবেন দিন শেষে লং টার্মে বেটার ফাউন্ডারই হবেন। সো নেগেটিভলি দেখা লাভ নেই। তার মানে এক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত ধারণা হলো, আমি জানি পানিতে নামলে আমি ভিজতে হবে এবং আমার গায়ে যাই থাকুক না কেন সেটা ভিজে যাবে, আমি বেশিক্ষণ থাকলে ঠান্ডা লাগতে পারে, এটা হবেই। এটা আমি পানিতে নামবো কেন, ভিজবো কেন, এগুলো আসলে বাংলাদেশে বলে লাভ নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে যে বাধাগুলো আছে সেটা জেনেই এবং সে অনুযায়ী প্রস্তুতি নিয়েই আমাকে চলতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, এবং কেউ করতেছে না তা তো না, আপনি করতেছেন, আরও হাজার হাজার মানুষ করতেছে, এবং অনেকেই অনেক ভালো করতেছে। সো এমন না যে কেউ পারতেছে না, অনেকেই পারতেছে। যেহেতু অনেকে পারতেছে, সো এমন না যে ইম্পসিবল, হয়তো একটু বেশি কঠিন, মানে ইম্পসিবল না। আচ্ছা ভাই, আমরা তো সেই কেউ 2017-18 আপনার কোর্সের মাধ্যমে আমরা প্যাসিভ জার্নালে এন্ট্রি করি, তো সেখানে আসলে ডিজিটাল মার্কেটিং করাটা কিন্তু আমাদের মূল আপনাকে আকর্ষণ করেছে যে আপনার প্যাসিভ জার্নালে জয়েন করার জন্য, বিষয়টা কিন্তু এমন না। এখানে আমি বিশ্বাস করি, এটা আমি ব্যক্তিগতভাবে যেটা মানে বিলিভ করি, যে ম্যাক্সিমাম মানুষেরই আপনার ওয়ে অফ টকিং, ওয়ে অফ কীভাবে বোঝান এবং সে সহজে যে কোনো জিনিসকে ব্যাখ্যা করা, এবং ওভারঅল যেটা বলি পজিটিভিটিটাকে ধরে রাখা, সহজ করে পজিটিভ থাকা, এই যে এতদিন প্রায় 9-10 বছর পরেও আপনি এত বেশি মোটিভেটেড, এত বেশি পজিটিভ থাকেন কি করে? হ্যাঁ, এগুলো এইসব কিছু প্রশ্ন আছে যেগুলো, যে আপনি এত ভালো কেন, এইসব প্রশ্ন আসলে এগুলার কোনো উত্তর হয় না। এগুলো জাস্ট মানে মানুষ যেরকম সেরকমই। তো আপনি ধরেন প্যাসিভ জার্নালে 500 স্টুডেন্ট থাকলেও যা হইতো, এখন প্যাসিভ জার্নালের মানুষ কত, 30-40 হাজার মানুষ থাকলেও তাই, কোনো কিছু তো বদলায় না। কারণ আপনি 1 নম্বর দিনে যেরকম আপনি তো তাই থাকবেন, আপনার কি বদলাবে? মানে বিষয়টা এমন না যে এটা কোনো অ্যাক্সিডেন্ট না, বাট আপনি চয়েস করেন আপনি পজিটিভ থাকার জন্য এবং সেই কারণে আপনি পজিটিভ থাকেন। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ পজিটিভ জিনিসপত্রই হয় আশপাশে বেশি। আমার তো নেগেটিভ জিনিসপত্র খুব বেশি আমি দেখি না আশপাশে হইতে। না, আমরা এখন যেটা দেখি যে মানে বিভিন্ন নামে, বিভিন্ন অনলাইনে বা বিভিন্ন উদ্যোক্তারা
বিভিন্ন জনের সমালোচনায় ব্যস্ত, এটা হলো না কেন, এটা হলো না কেন, সরকারের, সমাজের, বন্ধুবান্ধবের, কিংবা সমাজে যারা বিভিন্ন কোর্স করাচ্ছে, ট্রেনিং দিচ্ছে, ব্যবসা করছে, ইভেন মডেলিং করছে, ইভেন সাংবাদিকতা করছে, প্রত্যেক ক্ষেত্রেই তারা আসলে কোনো না কোনোভাবে দোষ খুঁজে পায়। তো দোষ যে নাই মানুষের তা না, কিন্তু এই যে ওই দোষের জায়গা থেকে, ওই ডিস্ট্রাকশনের জায়গা থেকে সরে পজিটিভ জায়গাটা ফাইন্ড আউট করা এবং সেটাতেই মনোনিবেশ করা, সেটা কন্টিনিউ করা, এটা কিন্তু সবাই পারে না। তো সেই জায়গাটাই বলছি যে আপনি কি ওইটাকে মানে চয়েস হিসেবেই নিয়েছেন, আমি ভালোটাই দেখবো, আমি খারাপ নিয়ে তো মাথা ঘামাবো না? আমি তখনই আরেকজন কি করতেছেন বা কোনো একটা বিষয়ে আমি মতামত দিব বা কোনো একটা নেগেটিভ জিনিস আমি দেখব, এই সব যেগুলো আর কি আমার সাথে ঘটতেছে না, আমার সাথে যেগুলো ঘটতেছে সেগুলো তো আলাদা, সেগুলো তো আমার রেসপন্ড করতেই হবে। বাট ধরেন একটা জিনিস হইছে, অমুক মডেল এই জিনিস করছে বা তমুক কোর্স বিক্রেতা এই জিনিস করছে, আমার সাথে না বাট করছে, যে কোনো জায়গায় যেখানে দুনিয়ায় করছে, এবং এটা নিয়ে আমি দেখছি যে কথাবার্তা হচ্ছে। আমি তখনই ওই কথাবার্তার ভিতরে ঢুকতে যাব যখন আমি ফ্রি। আমি কখনোই ফ্রি না, এবং আমি চাই আপনি কখনোই ফ্রি না থাকেন, আপনি সবসময় কিছু না কিছু করতে থাকেন যেন আপনার ওই জিনিসে যাওয়া নাই লাগে। ওই জিনিসের ভিতরে গিয়া আসলে কোনোই লাভ নেই। আমি গত 10 বছরে কখনোই কাউরে নিয়ে খারাপ কিছু বলি নাই, এবং আমার নিয়ে অনেকে বলছে, বাট আমি কখনোই বলি নাই কাউকে নিয়ে খারাপ কিছু, এবং কোনো যারা বলছে তাদের কোনো লাভই হয় নাই। আচ্ছা, আপনাকে নিয়ে খারাপ বলছে যেহেতু বলছেন, তো আমরা তো অনেক দিন এই লাইনে জড়িত, আপনিও করছেন, আপনি সাকসেসফুল, আমরা হয়তো ওইভাবে ক্যারিয়ার হিসেবে নিয়ে নাই দেখে সাকসেসফুল না, বাট আমরা ট্র্যাকে আছি, কোনো না কোনোভাবে ঝুলে আছি আর কি। তো এই যে তাবিজ বিক্রি করেন, তো আমার জন্য আজকে স্পেশাল কোন তাবিজটা দিয়ে যাবেন যেটা আসলে চেষ্টা করবো, দেখি। আমার পাশাপাশি ডিজিটালি যারা যুক্ত আছে টেক ইন্ডাস্ট্রি তাদের উপকার আই হবে? থিঙ্ক ভাই কোর্সের বিষয়টা একটু মানে লজিক্যাল। কোর্সের সমস্যা যেটা হয়েছে, ওই দিন আমি আপনি কি রাফায়েত ভাইকে চিনেন? হ্যাঁ, রাফায়েত রাকিব ওই দিন ভাই। রাফায়েত ভাইয়ের একটা কোর্স করায় উনি, ওই কোর্সের একটা কি জানি ইভেন্ট ছিলেন, সম্ভবত আমি ঠিক শিওর না কি ইভেন্ট ছিল, সম্ভবত কোর্স শেষ হয়েছে এই কারণে কিছু এরকম কিছু। ওইখানে আমি গেছিলাম, সো ওখানে 400-500 মানুষ ছিল, অলমোস্ট ধরেন হাফ প্যাসিভ জার্নালের। আমি যেহেতু আগে শুরু করছি, বাকি অনেকের আগে শুরু করছি, 2017 সাল থেকে আপনি বললেন আপনি প্যাসিভ জার্নালের ভিতরে আছেন, সো এখন তো 2025, সো 8-9 বছর আগে। সো অলমোস্ট সবাই ঘুরায় ফিরায় কোনো না কোনোভাবে আমার সাথে কানেক্টেড, যারা এই 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 দুনিয়ার কাজকর্ম করেন। তো গত 8 বছর ধরে আমি যা দেখতেছি তার কোনো কিছুই বদলায় নাই। এখন আমি যেটা আপনারা বলবো এই হাইপোথিসিসগুলা, 1 নম্বর হাইপোথিসিস হলো সব কিছু ইন্টারনেটে ফ্রিতে পাওয়া যায়। 100% সত্য সবকিছুই কথা। পাওয়া যায়। ফ্রিতে পাওয়া যায় অথবা খুবই সস্তায় পাওয়া যায়, একদম ট্রু সত্য কথা। মেইন যেই 2 কারণে আই থিঙ্ক মানুষজন কোর্স টোর্সের দিকে যায়, একটা হলো গিয়ে সে ভাবে যে উনি যা শিখাবে, সেটাই ক্লিক করবে। হ্যাঁ, উনি যা শিখাবে যেভাবে শিখাবে ওইটাই কাজ করবে, ওইভাবে কোথাও কিছু নাই আগে। বাট ওইটা সাধারণত হয় না, সবাই একটু ডিফারেন্টভাবে শেখায়, বাট ঘুরে ফিরে ইনফরমেশন মোরলেস সেমই থাকে। সো আমি যখন কেউ বলে যে আপনি এটা শিখাইতেছেন তো এটা তো ইউটিউবেই ফ্রিতে পাওয়া যায়, আমি একমত, কারণ আমি নিজেই ওই জিনিস ইউটিউবে দিছি ফ্রিতে। সো কেউ যখন বলে যে এটা ইউটিউবে ফ্রিতে পাওয়া যায়, আমি বলি জি ভাই আমি জানি, কারণ আমার চ্যানেলেই পাওয়া যায়, এমন আমি না নিজেই দিয়ে রাখছি আগে আমি থেকে। নিজেই দিছি। সো আমি জানি যে আমার চ্যানেলে ফ্রিতে পাওয়া যায় এই জিনিস, এবং আমি কখনোই এটা বিশ্বাস করি না যে আপনার কোনো একটা কিছু শিখতে হলে কোর্স কইরা ওই জিনিস শিখতে হবে। অনেকভাবেই শেখা যায়, কোর্স প্রবাবলি অনেকগুলো মেথডের মধ্যে একটা মেথড। একমাত্র সুবিধা কোর্সের সেটা হইলো একমাত্র আই থিঙ্ক যেটা হলো গিয়ে স্ট্রাকচার। এছাড়া আর কোনো সুবিধা আছে বলে আমার মনে হয় না একটা কোর্স করার। আরেকটা সুবিধা অনেকের কাছে থাকতে পারে, সেটা হইলো গিয়া সে ইংরেজি বুঝে না, তার বাংলায় হইলে সুবিধা হয়। বা বাংলাদেশের কিছু ইউনিক স্টাইল আছে যেগুলো আর কি আপনি ইন্টারন্যাশনাল কোর্স থেকে বুঝবেন না। যেমন ধরেন যে তোমার তো এটা করার জন্য আসলে একটা ভিপিএন নামাইতে হবে প্রথমে, কারণ এটা তো এইভাবে হয় না, বা ওইটার জন্য তো তোমার এই কার্ড লাগবে, এই কার্ডের জন্য তো ওই জিনিস লাগে। এমন জিনিস আছে যেগুলো ধরেন ইন্টারন্যাশনাল জানে না, কারণ ওনাদের এই প্রবলেম কোনোদিন হয় না, বা তোমার তো কোনোদিন ওটিপি আসবে না, তোমার ওটিপি আসার জন্য প্রথমে এটা করতে হবে। ওই টাইপ জিনিসপত্র ধরেন ইন্টারন্যাশনালি হয় না। সো ওই ধরনের কিছু যে টিপস টাইপ জিনিস ছাড়া এবং স্ট্রাকচার ছাড়া একটা কোর্সের আর কোনো বেনিফিট। এটা আমিও বিশ্বাস করি, কারণ আমি মনে করি যে এটার কারণেই সবাই কোর্স করে, কিংবা আমি করি, যেটা হলো যে নাম্বার 1 স্ট্রাকচারড ওয়েতে পাওয়া যায়, নাম্বার 2 হলো একটা জিনিস 10 জায়গায় অনেকভাবেই করা যায়। আমি এখন এখান থেকে চট্টগ্রাম যাব, সেটা আমি অনেকভাবেই যেতে পারি, বাট খুব সহজে
তাড়াতাড়ি যেতে পেরেছে এরকম যদি নিতে পারি যে এই সতর্কতা আমার নেওয়া দরকার, যেটা এই প্রবলেম হতে পারে, যেটা খালিদ ফারহান ভাই অলরেডি ফেস করেছে, তাহলে আমি আগে থেকেই প্রস্তুত থাকি ওইটাকে কীভাবে হ্যান্ডেল করা যায়। তো এই কারণেই মূলত আমার কোর্সটা করি। পাশাপাশি যারা কোর্স করে না কিংবা কোর্স করে সফল হয় না, সেটাও আপনার দৃষ্টিতে স্বাভাবিক, আপনি বলবেন যে সে মন দিয়ে আসলে করতেই চায় না। আমি মনে করি আসলে একটা কোর্সে যদি কেউ কন্টিনিউ করে, সে শুরু থেকে শেষ পর্যন্ত থাকে এবং সেটা অ্যাপ্লাই করে, সে কিছু না কিছু ভ্যালু পাবেই। অনেক সময় যেটা হয় ভাই, সরি আপনার মাঝখানে থামাইলাম, অনেক সময় যেটা হয় সেটা হইল যখন আমরা কোনো কোর্সের মার্কেটিং করি, এটা আমাদের সাথেও হয়। আমি ওই দিন একজনের একটা ভিডিও দেখছি যে সে এসইও শিখায়, সো সে একটা ক্লাসের মধ্যে বসা, সে তার ক্যামেরায় দেখাচ্ছে যে দেখুন ওনারা আসছেন আমার কাছ থেকে, আজকে আমাদের প্রথম ক্লাস, ওনারা আসছেন এসইও শিখতে, আশা করি ওনারা অনেক ভালো করবেন, এরকম করে উনি দেখাইতেছে যে এই হইল গিয়ে আমার ক্লাস। তো ক্লাসের উনি যাদের দেখাইতেছে ওই ভিডিওর মধ্যে আমি দেখেই বুঝছি যে ওনাদের দেখে কিছু হবে না, প্রথম ক্লাস কিন্তু এখন কিছু হয়তো বোঝানো শুরুই করেনি, কিন্তু ভিডিওতে ওনাদের দেখে উনি দেখাইতেছে এটা আমার প্রথম ক্লাস, ধরুন 15 জনের মতো বসা, ওই 15 জনের চেহারা দেখেই আমি বুঝছি ওনাদের দেখে কিছু হবে না। এখন এই জিনিস যখন আমরা মার্কেটিং করি তখন তো আসলে অনেক মানুষ এই জিনিসের ভিতরে ঢুকে যায় যাদের আসলে ওই জিনিসের ভিতরে ঢোকাটা দরকার নেই। আমি এক্সাম্পল দিই আপনাকে, আমরা এই মুহূর্তে, আপনি লাস্ট কবে প্যাসিভ জার্নালের ড্যাশবোর্ডে ঢুকছেন? আমি এই চেঞ্জটা হওয়ার আগে। ওকে, সো আমরা নতুন ড্যাশবোর্ডে যখন গেছি তখন আমরা কয়েকটা নতুন চ্যালেঞ্জ লঞ্চ করছি, তার মধ্যে একটা চ্যালেঞ্জের নাম হলো নিউজ লেটার চ্যালেঞ্জ। তো অনেকে আছেন যারা একটা ইমেইল ধরেন খুলতে পারেন না, একটা ধরেন ইমেল অ্যাকাউন্ট খুলতে পারতেছে না, বা ধরেন একটা ইউটিউবে কীভাবে একটা চ্যানেল খুলতে হয় এটা সে 1 মিনিট গুগল করে বের করতে পারতেছেন না। তাকে যদি আপনি এখন কীভাবে নিউজ লেটার শুরু করতে এটা বোঝানো শুরু করেন, তার জন্য এটা বদহজম হওয়াটাই স্বাভাবিক। মানে তার কোনো ধারণাই নাই, সে তার সেই ইমেলই খুলতে পারে না, সে কীভাবে মানুষের ইমেল পাঠাবে নিউজ লেটার দিয়ে, তাই না? তার নিজের ইমেল অ্যাকাউন্টই সে খুলতে পারতেছে না। যখন মার্কেটিং চলছে তখন তো আপনি এত কথা বলেননি, তখন তো আপনি বলছেন যে নিউজ লেটার দিয়ে $2000 ইনকাম করা যায় মাসে, আপনি এখানে ক্লিক করেন, এখানে জয়েন করেন, হয়ে যাবে। উনিও শুধু মনে করছে টাকাই টাকা, উনিও ভাবছে যে জয়েন হ্যাঁ, করলে আমি তো দেখছি যে উনি অনেক দুবাই যায় 2 দিন পর পর, আমিও দুবাই যাইতে চাই, উনি এই জিনিস করতে বলছে, আমি এই জিনিস করলাম। উনি যখন কিনতে গেছে উনি কিনতেও পারেনি, উনি একজনের ফোন দিয়ে বলছে যে ভাই কোথায় ইমেল দিব, তারপর কি করব, তারপর ওনারা ধরেন একজন ফোনে বলে দিছে যে হ্যাঁ, তারপর আপনি আপনার ফোনে কি বিকাশের ওটিপি গেছে, গেলে আপনি এটা করেন। আমাদের কথা বলতেছি না, আমি র্যান্ডম একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের। এটা হয়েছে আমার সাথে, এরকম হয় কিন্তু। আমি 2018-তে আমার মনে আছে, এটি নিয়ে আমি অনেকগুলো কোর্স সেল করেছিলাম, আপনার অ্যাফিলিয়েট করেছিলাম, তখন এরকম হয়েছে কিন্তু, মানে যিনি কোর্স কিনছেন তিনি হয়তো জানেনই না, তিনি আরেকজনের মাধ্যমে বিকাশে টাকা পাঠিয়ে সেটার ট্রানজ্যাকশন আইডি বলে কনফার্মেশন করছে, এরকম অনেক দিন হয়েছে। আমার রাত একেবারে 12টা-1টা থেকে শুরু করে 6টা-7টা পর্যন্ত সকাল সাপোর্ট দেওয়া লাগছে। তাহলে আপনি চিন্তা করেন যে এইরকম, সো যখনই যিনি এই কোর্স টাইপ জিনিসপত্রের মার্কেটিং ক্যাম্পেইন চালাচ্ছেন, তিনি যেহেতু ব্রড মার্কেটিং ক্যাম্পেইন চালাচ্ছেন, অনেক মানুষকে টার্গেট করতেছেন, এমন অনেক মানুষ এইসব জিনিসপত্রের ভিতরে ঢুকে পড়তেছে যাদের আসলে এইসব জিনিস তাদের জন্য বেস্ট অপশন হইতো না। সো এই কারণে দেখা যায় যে অনেকের ওই দিন শেষে দেখা যায় কিছুই হইলো না, এবং তারপরে পুরো জিনিসটা একটু আউলায় বেসিক গেল। একটা লিটারেসি, প্রাইমারি এডুকেশন, টেক ইন্ডাস্ট্রি সম্পর্কে, ডিজিটাল সম্পর্কে জেনেই তারপরে কোর্সগুলো এটা হ্যান্ডেল। এটা আপনার নিজের করতে হবে। যিনি বেচতেছে সে কখনোই এর জিনিস করতে যাবে না, কারণ তার বেস্ট ইন্টারেস্ট এটা পড়েই না। সে সবসময় দেখবেন আপনারা বলতেছে যে তুমি আমার এত টাকা দিবা, আমি তোমারে শিখাই দিব কিভাবে তুমি বড়লোক হয়ে যাবা। ভিতরের এত কাহিনী কেউ বলবে না, কারণ ভিতরের এত কাহিনী কোনো, সে যেহেতু টাকা দিয়ে অ্যাড চালাইতেছে, সম্ভবই না বলা। এটা কোনো এতটা সময়ও নাই আসলে, আপনি টিভিতেও যখন অ্যাডে তো এত বেশি দেওয়া যায় না, একটা কল টু অ্যাকশনে কতটুকুই আর বলা আপনি যায়। টিভিতেও যখন অ্যাড দেখেন, কোম্পানি ওনার বেস্ট ফিচার বা কি অফার চলতেছে 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে বইলা শেষ। এখন ওই আপনি দেখতেছেন যে ওয়ালটনের ফ্রিজে 20% ডিসকাউন্ট চলতেছে, ওই সেম অ্যাডের ভিতরে ওয়ালটন আপনারা এটা বলে না যে না এটার জন্য আপনার কারেন্ট লাগবে, এটার জন্য আপনার ইলেকট্রিসিটি থাকা লাগবে, এটার জন্য আপনার এই লাগবে ওই লাগবে, যদি চাপ দিলে যদি পানি বের হয় তার জন্য আপনার দেয়াল ফুটা করে ওখানে একটা পানির জিনিস বসাইতে হবে। সে ধৈর্যই নেয় যে আপনি যখন ফ্রিজ কিনতে যাবেন এগুলো আপনি মোটামুটি রিসার্চ জেনে শুনেই আসছেন। ওই জিনিসটা ডিজিটাল স্পেসে কম হয়, এই কারণে ডিজিটাল স্পেসে ঝামেলা বেশি হয়। আচ্ছা, এই জায়গায় আমার আরেকটা বিষয় মনে পড়ছে যে আমরা একসময় দেখেছি সিপিএ মার্কেটিং, এটাকেও খুব বড় মানে ফ্রিল্যান্সিং
কাজ বলে অনেকে মনে করতো, এখান থেকেও অনেক টাকা ইনকাম করা যেত। পরে সিপিএ মার্কেটিংয়ের ভিতরে ক্লিক বেট ঢুকে গেল, বিভিন্ন এমএলএম ঢুকে গেল, এবং এই ওই ওই সেম ওইটার কারণেও ফ্রিল্যান্সিং জগৎকে কিন্তু অনেকে খারাপ ভাবা শুরু করলো। এই যে অন্যান্য পেশার মতো করে ডিজিটাল মার্কেটিং কিংবা ফ্রিল্যান্সিং জগতে বা অনলাইন যে কোনো ব্যবসায় যে কোনো স্কিলসের ক্ষেত্রেও কাজ করতে গেলে যে এই যে নীতি নৈতিকতার একটা মানদণ্ড, তো এটা তো অনেকে আসলে বুঝতে পারে না যে কোন মানদণ্ডে কাজ করলে। যেমন আমরা এখন দেখি ফাইবার নিয়ে অনেক ধরনের কথা আছে, আপওয়ার্ক নিয়ে অনেক ধরনের কথা আছে, এটা হয়তো ইসলামের বিরোধী, ওইটা এই ধর্মের বিরোধী, ওইটা ওই ধর্মের বিরোধী। তো এই জায়গাগুলোতে আসলে মানে কিভাবে নীতি নৈতিকতার জায়গায় ঠিক থেকে এটাকে মেনটেন করা যায়, কাকে ওই ফিল্টার করা যায়? ভালো প্রশ্ন। আই উইশ আমার কাছে খুব ভালো একটা অ্যান্সার থাকতো, নাই। আমি যদি আমি জিনিসটার উত্তরটা একটু ঘুরায় দিই। যদি আপনি চান যে আমি কখনোই আমার নীতি নৈতিকতা বিসর্জন দিতে হবে না, আমি শুধু সেরকম কাজই করব যেরকম কাজ আমি করতে চাই, এরকম ধরেন আমার টিমে একটা ওয়েব ডেভেলপার আছেন যিনি কখনোই কোনো মেয়ের ছবি আপলোড দিবেন না কোনো ওয়েবসাইটে। উনারে যদি আপনি বলেন যে এই হলো 20টা ই কমার্স প্রোডাক্ট, এই 20টা আপলোড দেন ওইখানে, ওই 20টার মধ্যে যে কয়টায় মেয়েদের ছবি থাকবে উনি ওই 6টা প্রোডাক্ট বা ওই 4টা প্রোডাক্ট আপলোড দিবেন না, উনি বাকি 16টা দিবেন। এখন ওনারে আমি কিন্তু বলতেছি না, এবং আমি কিন্তু শুধু ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করি। এরকম কখনোই হয় না যে আমাদের একটা ব্যান্ডের ওয়েবসাইটের জন্য আমরা কাজ করছিলাম, উনি ওই ব্যান্ডের একটা মানে মিউজিক গান বাজনা করে এরকম একটা ব্যান্ড, ওই ব্যান্ডের যারা ফিমেল তাদের ছবি উনি আপলোড দেয় নাই ওই ওয়েবসাইটের ভিতরে, ব্র্যান্ডের অ্যাবাউট সেকশনের ভিতরে। পরে ওটা যায় আমাদের আরেকজনের দিতে হয়েছে। উনারে কিন্তু আমরা বলতেছি না যে ভাই আপনি তো মেয়েদের ছবি আপলোড দেন না, রাখলাম না, আপনি চলে যান। মানে জোর করে করতে হবে এমন কিছু না। না না না, আমি বুঝাইতেছি আমি ওনারা কিন্তু বলতেছি না যে আপনি যান এখান থেকে, আমি আরেকজনের নিব যে করে। এই কারণেই আমি ওনারা এটা বলতেছি না, কারণ ওনার স্কিল ভালো, এবং আমি জানি যে আমি যদি উনাকে একটা কাজ পাঠাই আমি শিওর যে 3 দিনের মধ্যে এই কাজটা হবে, কখনোই কোনো ঝামেলা হয় নাই। আমার যে কোনো ধরনের এই ঝামেলা হইলে আমি জানি যে আমি উনারে পাঠাবো। এই কারণে আমি উনি যে মেয়েদের ছবি আপলোড করে না এটা আমি আমার গায়েও লাগাইতেছি না, কারণ উনার স্কিল অনেক ভালো। এই জিনিসটা, এই যে স্কিল ভালো পার্টটা, এইটা আপনার যত স্ট্রং হবে তত আপনার নীতি নৈতিকতার অ্যাঙ্গেলে কাজ করার সুযোগ এবং অপরচুনিটি বাড়বে। ওনার যদি স্কিল ভালো না হইতো, আপনার কি মনে হয় যে উনি যে মেয়েদের ছবি আপলোড করেন এটা কেউ 2 পয়সারও দাম দিত না? সবাই বলতো যে আপনি যান এখান থেকে, আমি আরেকজনের নিতেছি। কিন্তু এটা কেউ বলতেছে না, কারণ সবাই জানে যে উনি কাজ পারে ভালো। সো আমি আজকে একটা, এই যে গত পরশু দিন আমি দেখলাম যে অনেকে একটা কোল্ড ড্রিঙ্কস কোম্পানির অ্যাড করছে, অনেক মানুষজন। আমি বলছিলাম যে আমি করব না। তো এই টাইপ জিনিসপত্র তখনই করা যায় যখন আপনার এনাফ স্কিল আছে বা এনাফ জিনিসপত্র আছে যাতে এগুলো আপনার লাগবেই না। সো আপনি এই জিনিসটার উপরে যদি ফোকাস করেন যে হ্যাঁ আমার এই জিনিস ঠিকঠাক আছে, আমার এনাফ স্কিল আছে, আমি সব এই জিনিস আমি খুব ভালো মতো পারি, আপনার এত ইনবাউন্ড আসবে, আপনি তখন ফিল্টার করতে পারবেন হ্যাঁ ওটা করব, ওটা করব না, এটা বাদ এই কারণে, ওটা বাদ ওই কারণে। সো এই জিনিসের উপর যদি আপনি ওয়ার্ক করেন, বাকি দেখবেন নীতি নৈতিকতা বসে যাবে সুন্দর করে। মানে আপনি স্কিল শক্ত করেন, আপনি ভালো স্কিল অর্জন করেন, তাহলে আপনি যে কোনো কিছু রেকটিফাই করতে পারবেন, বাছাই করার সুযোগটা তৈরি হবে। আচ্ছা ভাইয়া, আপনাকে যদি বলা হয় যে কালকে আপনাকে নিয়ে সিনেমা বানানো হবে, তো সেক্ষেত্রে আপনি আপনার রোলে খালিদ ফারহান চরিত্রে কাকে দেখতে চান? এটা যে কেউ, আমি ঠিক জানি না কে করলে ভালো হয়। আমি সিনেমা নাটক অত পড়ি, স্পেশাল কোনো অ্যাক্টর নাই? যে ভালো অ্যাক্টিং করে, আমার কাউকে কোনো সমস্যা নেই, যে ভালো অ্যাক্টিং করে সেই আসুক। আচ্ছা, আপনি তো প্রচুর বই পড়েন আমি জানি। তো স্বাভাবিকভাবে যারা উদ্যোক্তা কিংবা যারা মার্কেটিং নিয়ে কাজ করে তারা বইয়ের প্রতি একটা আসক্তি থাকে। তো এমন কোন বই যেটার কথা আপনি যে কাউকেই পড়তে বলবেন, এমন 3টা বই যেটা নিঃসন্দেহে আপনার লাইফে ভ্যালু অ্যাড করবে বলে আপনি মনে করেন? ওই আমার এই মুহূর্তে লেখকটার নাম মনে পড়তেছে না। একটা লেখক আছে শুধু জীবনী লেখে, আপনারা পরে কোথাও পেলে দিয়ে দিয়েন, যে মাস্কের নতুন জীবনীটা লেখছে। তার আগেও মনে পড়ছে ওয়াল্টার আইজ্যাকসন অনেকগুলা বায়োগ্রাফি লেখছে। ও আইনস্টাইনের বায়োগ্রাফি লেখছে যদি আমি ভুল না করি, স্টিভ জবসেরটা তো লেখছে, লেটেস্ট মাস্কেরটা লেখছে, মাঝখানে আরও অনেকেরটা লেখছে। সো এবং পড়া খুব সহজ, খুব একটা কঠিন না। সো আপনি যদি, এবং বাট মোটা মোটা বইগুলা যেহেতু বায়োগ্রাফি, সো আপনি ওই 3টা 4টা যদি উঠান,
এবং ওই 3-4টা যদি আপনি পড়েন আপনি মোটামুটি বিজনেস এবং জীবনের অনেক কিছুই শিখে যাবেন বলে আমার মনে হয়। একটা বই আছে আ মিলিয়ন মাইলস ইন আ 1000 ইয়ার্স, এটাও আমার বেশ পছন্দের একটা বই। আমার মনে হয় বইটা, এটাও একটা মেমোয়ার, অনেক আত্মজীবনী টাইপই, বাট একটু গল্পের স্টাইলে লেখা। ওটাও আমার বেশ পছন্দের একটা বই। এগুলা সবই আর কি বিজনেসের অ্যাঙ্গেল থেকে আমি বলতেছি। এই মুহূর্তে বিজনেসের দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় হইল হরমোজির বইগুলা। সো 100 মিলিয়ন অফার, লিড আর মানি মডেল, এই তিনটা এখন সম্ভবত সবচেয়ে জনপ্রিয় বই বিজনেস ওয়ার্ল্ডের। ওগুলো ভালো ট্যাকটিক্যাল, বাট আমি যেগুলো কথা বলো ওগুলো মোর লাইক স্ট্র্যাটেজিক্যাল। আচ্ছা, কালকে যদি ইন্টারনেট হঠাৎ করে সারা পৃথিবীতে আগামী 1 মাসের জন্য বন্ধ হয়ে যায়, তখন আপনি কি করবেন? তখন আমি, যদি কিছু করতেই হয়, আমি হয়তো তখন চাষবাস টাইপ কাজকর্মের দিকে যাব, গার্ডেনিং। অফলাইন। আমার এমনিতেও একটু অফলাইনে কিছু করার ইচ্ছা আছে, দেখা যাক। আমরা আপনার ফারিঘর সম্পর্কে জানি যে এই যে ব্যতিক্রম একটা উদ্যোগ, এবং এখানে যারা আসেন তাদের মানে কোন কোন জিনিসগুলো আপনার ভালো লাগে, বা ফারিঘরকে নিয়ে আপনার সংক্ষিপ্ত দুটো কথা শুনতে চাই। বাড়িঘর তো কুকুর বিড়ালের হোটেল। দেশের বাইরে গেলে বা ঢাকার বাইরে গেলে মানুষ তার কুকুর বা বিড়াল বাড়িঘরে রেখে যায়, এবং আমরা তাদেরকে নর্মাল হোটেলের মতো পার ডে হিসেবে চার্জ করি। যখন শুরু করছিলাম তখন মনে হয়েছিল অনেক নতুন কিছু, যেহেতু বাংলাদেশে একটা কুকুর বিড়ালের হোটেল হবে, বিশাল ব্যাপার লাগছিল তখন যখন শুরু করছিলাম। এরপরে তো এখন তো 2 ব্রাঞ্চ হয়ে গেছে, তারপরে এখন আর অত বড় ব্যাপার লাগে না। এখন মনে হইতেছে এরপরে কী করবো। আমি একটা জিনিস ভাবতেছি, এখনও বলা যাবে না, যে জিনিসটা আমরা করার চেষ্টা করব আগামী 5-10 বছরের ভিতরে, যেটা যখন আপনি দেখবেন তখন আমরা মনে হবে যে বাড়িঘর কিছুই ছিল না এটার কম্প্যারিজনে। আমার প্রশ্নে বা আমার আলোচনার বিষয়বস্তু কিন্তু ছিল এটা, যে আগামী 5 বছর পর খালিদ ফারহান কোথায় যেতে আছে চায়। একটা জিনিস আমার পরিকল্পনায় আছে, বাংলাদেশ স্পেসিফিক, অফলাইন স্পেসিফিক, যেটা আমার ধারণা বেশ ইন্টারেস্টিং হবে দেখার জন্য। এই মুহূর্তে বা আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তরুণ উদ্যোক্তা কিংবা তরুণ টেক ইন্ডাস্ট্রি যারা আসতে চায়, তাদের জন্য আপনার স্পেশাল কোনো নির্দেশনা যেটা তাদের অবশ্যই মানা উচিত? ঘুরে ফিরে মানুষ যা বলে ওগুলার সব কিছু আসলে সত্য। সো ওই ক্লিশে ট্র্যাডিশনাল অ্যাডভাইস আসলে আপনার জন্য কাজ করবে। সেটা হলো গিয়ে ওয়ার্ক অন সেলস, ওয়ার্ক অন কমিউনিকেশন অ্যান্ড দেন ওয়ার্ক অন স্কিল। এই 3টা জিনিস যদি মোটামুটি ঠিক হয় আপনার, আপনি যাই করেন মোটামুটি শিওর থাকবেন যে ভালো কিছুই হবে। এখন স্কিলের ভিতরে আপনি ভিডিও এডিটিং বসাইলেও ভালো হবে যদি কমিউনিকেশন অ্যান্ড সেলস ভালো থাকে। স্কিলের ভিতরে আপনি ডিজিটাল মার্কেটিং বসাইলেও ভালো হবে। স্কিলের ভিতর মোটামুটি আপনি যাই বসান তাই ভালো হবে যদি বাকি 2টা আপনার ভালো থাকে। সো হ্যাঁ, এই 3টার উপরে আপনি যদি কাজ করতে পারেন, আপনি ধরে নেবেন যে আপনি সেফার। অলরেডি মানুষ বলা শুরু করেছে যে এসি অলরেডি ডেড, অথবা কেউ বলছে মৃতপ্রায়, অথবা কেউ বলছে হসপিটালে আছে, হয়তো কিছুদিন পর মারা যাবে। আপনি কি মনে করেন এসিও ডেড, নাকি এসিও ডাইনামিক্সটা আসলে চেঞ্জ হয়েছে? আমি মনে করি ডেড। আমি মনে করি মানুষজন ঘুরায় ফিরে এক্ষেত্রে যারা এসিওতে আছে রিলেটেড বা শুরু করেছে অথবা অলরেডি ক্যারিয়ার আছে, তাদের কি করা উচিত? আপনার ক্যারিয়ার যদি থাকে আপনি কন্টিনিউ করতে থাকবেন। আমাদেরও এসিও ক্লায়েন্ট আছে, আমরা কন্টিনিউ করতেছি, কোনো সমস্যা নাই। নতুন যদি আপনি কেউ হন যে ভাবতেছেন শিখবো নাকি, তাদের জন্য আমি বলতেছি যে এটার ভিতরে আপনি ভিতরে ঢুকে গেলে তো আপনি ঢুকে গেছেন, এখন আপনি যা করতেছেন করতেই থাকবেন। নতুন কেউ যদি ভাবে যে আমি করবো নাকি করবো না, তখন আমি তাদের বলি যে না, প্রবাবলি করাটা বেটার। আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে আমার মনে হয় যে এটা ভালো ডিসিশন হবে না। এখন অনেকে দ্বিমত করবে, সময় হয়তো বলবে যে কে ঠিক ছিল কে ভুল ছিল, বাট আমার পিছনে কোনো অসৎ উদ্দেশ্য নাই বলার যে আপনি শিখেন না, বা আপনি এসিও শিখেন বা না শিখেন তাতে আমার কিছু যায় আসে না। আমার মনে হচ্ছে যে লাভ নেই শিখে, খুব বেশি কাজ করবে না আর। তাহলে এই কোন স্কিলটা এখন আপনি ট্রেন্ডি মনে করছেন যে এই মুহূর্তে এমন একটা স্কিলের প্রতি নজর দিলে এই মুহূর্তেও ভালো করা যাবে, পাশাপাশি আগামী 5-10 বছরও খুব ভালোভাবে এটা থেকে আর্নিং করা যাবে, ক্যারিয়ার করা যাবে? খুবই ভালো প্রশ্ন। 5-10 বছর পর্যন্ত কি রেলেভেন্ট থাকবে, এই প্রশ্নের উত্তর এখন আর দেওয়া সম্ভব না। এখন কেউই বলতে পারবে না যে 5 বছর পরে কোনো কিছু থাকবে নাকি, বুঝছেন? সো কোনো কিছুই থাকবে নাকি এটাই যখন বলা কঠিন, তখন ওই স্পেসিফিক স্কিলটা থাকবে নাকি এইটা বলা আরও কঠিন। কারণ অলমোস্ট প্রত্যেক সপ্তাহে এমন কিছু না কিছু হচ্ছে যেই কারণে হাজার হাজার অমুক জিনিস নাই হয়ে যাচ্ছে। সো খুবই টাফ এখন প্রেডিক্ট করা যে 5 বছর পরে যাও কি রেলেভেন্ট থাকবে। সো হ্যাঁ, ওইটা আমি বলতে চাই না। জাস্ট বি অ্যাওয়্যার, আপনার ইনপুট
বেশি জিনিস পড়েন, বেশি জিনিস দেখেন, বেশি জিনিস শুনেন, যেন আপনার বেশি ইনপুট পান, যাতে আপনি বুঝতে পারেন যে কী করা উচিত। বাট আমি একটু শঙ্কিত, কারণ আমি নিজেও ঠিক শিওর না আমি নিজে শিওর না যে আমার কাজকর্মই থাকবে নাকি 5 বছর পরে। তো সেইখানে আমি আরেকজনরে জ্ঞান দিব যে এটা শিখেন কারণ এটা 5 বছর থাকবে, আমার মনে হয় না এরকম কিছু আছে। যাক, খালিদ ফারহান তো ব্যক্তিগতভাবে মোটামুটি ফিনান্সিয়াল বিষয়গুলো থেকে ফোকাসটা সরিয়ে একান্তে সময় কাটাতে চলে যাচ্ছে। আমরা জানছি যে খুব দ্রুতই আপনি রিটায়ারমেন্টে যাচ্ছেন। তো রিটায়ারমেন্টে যাওয়ার পর আপনার নিজের যদি মনে হয় যে এই দীর্ঘ ক্যারিয়ারে যে যে কাজগুলো করে কিক পেয়েছেন, বা এটাকে আমি যদি বলি যে তৃপ্তির জায়গাটা, তো এরকম কোন তৃপ্তির জায়গাটা আপনি ধরে রাখবেন? আমার সবচেয়ে ভালো লাগে যখন আমি দেখি যে আপনারা বিভিন্ন কাজকর্ম করতেছেন। সো ধরেন আপনার সাথে আমার পরিচয় তো আসলে 2017, তো অনেক সময়, আমাদের 9-10 বছর আগের থেকে আপনি সেই কবে প্যাসিভ জার্নালের কোর্স কিনছিলেন, তারপর সে কতদিন চলে গেছে, তারপর এখন এবং এরকম এখন অনেকে আস্তে আস্তে আসেন যাদেরকে আমি দেখি যে, এবং 99%-এর কাহিনী আমি জানিই না সে কী করতেছে, বাট আমি জানি ভালো করতেছে। হঠাৎ করে রাস্তায় দেখা হয়, সে আমার একটা কার্ড দিয়ে বলে যে ভাই আমি তো প্যাসিভ জার্নাল ছিলাম অমুক সালে, আমি এটা শুরু করছি, এরকম চলতেছে। ওই দিন আমি আয়মানদের অফিসে গেছি, ওখানে আমাকে একটা ছেলে বলতেছে যে আপনি আমাকে 2020 সালে এটা বলছিলেন, আমি করি নাই, কিন্তু আমার 3 বন্ধু এটা করা শুরু করছে, ওরা এটা এখনও করতেছে, ভালো আয় হচ্ছে। বৃদ্ধাশ্রম রিলেটেড একটা জিনিস আমার মনেও নাই আমি বলছিলাম, বুঝছেন? সো আমার এগুলা শুনলে খুবই ভাল লাগে যে না, এত এত মানুষের এত এত কিছু হইতেছে, কারণ আমি হয়তো তাকে কিছু একটা বলছিলাম বা কিছু একটা দেখাইছিলাম। বেশি মানুষের, যত মানুষের হয়েছে তার থেকে অনেক বেশি মানুষের হয় নাই, এটা সত্যি, বাট অনেকের যে হয়েছে এতেই আমি খুশি। যাক, মানে ওই প্রশান্তির জায়গাটা এর যে কোনো না কোনোভাবে তার ওই পরিবর্তনের জায়গাটা আপনার কন্ট্রিবিউশন ছিল। আচ্ছা ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে এই যে ভ্যালু টক্স আমরা আজকে প্রোগ্রামটা আয়োজন করেছি, এটা হলো ডি স্টুডিও প্রোডাকশনের প্রযোজনায়। ডি স্টুডিওর যারা এই প্রোগ্রামটা দেখবে, এই পডকাস্টটা দেখবে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? তেমন কিছু বলার নাই। আমি একটা জিনিসই বলবো, এখন আমি সবাইকে যেটা বলতেছি যে কেউই প্রবাবলি বলতে পারবে না যে কোন দিকে কি যাচ্ছে, জাস্ট চেষ্টা করেন কি হচ্ছে দুনিয়ায় ওইটার বিষয়ে একটু ওয়াকিবহাল থাকতে। এছাড়া স্পেসিফিক অ্যাডভাইস দেওয়ার সময় এখন না, কারণ এখন কেউ বুঝতেছে না যে কোন দিকে কি যাবে। জাস্ট আপনি যদি অ্যাওয়্যার থাকেন, কারণ বেশিরভাগ সময় আপনাকে যিনি অ্যাডভাইস দিবে বা যার অ্যাডভাইস আপনি এতদিন শুনতেন, সে নিজেও আসলে এখন শিওর না, তারা যাদের আমি বিভিন্ন মানুষের অ্যাডভাইস শুনি, সো তারা নিজেরাও শিওর না যে এখন কী হবে। সো বেস্ট হয় এখন আপনি আপনার নিজের জাজমেন্টের উপরে বিশ্বাস নিয়ে আসেন এবং আপনি একটু অ্যাওয়্যার থাকেন, যেন আপনি বুঝেন যে এই জিনিসটা হইছে, এই কারণে আমি এই জিনিসটা করবো। এই জিনিসটা যে হইছে এটা বুঝার ক্যাপাবিলিটি বড় করতে হবে। অনেক ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডি স্টুডিওর এই পডকাস্টে আপনাকে পেয়ে আমরা খুবই গর্বিত, আনন্দিত এবং কৃতজ্ঞ। ইনশাল্লাহ আমাদের আরেকটা পডকাস্টে দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই তাহলে আমরা সংক্ষিপ্ত করে ফেলছি। যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। এখানেই শেষ হলো। আসসালামু আলাইকুম। ডি স্টুডিও প্রেজেন্টস ভ্যালু টক্স পাওয়ার্ড বাই ডিজি8। আমাদের আজকের এই পডকাস্টটিতে ব্রেকফাস্ট পার্টনার হিসেবে ছিল অ্যারোমা ডিরোমা।